সাউন্ড ছবি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসে যেটা হবে, তোমাদের তো আজকে প্রথম ক্লাস। এটা অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন ক্লাস, প্রত্যেকটা ব্যাচেরই শুরুতে হয়ে থাকে। এটাতে তোমাদের সাথে আজকে সবার সাথে কথা বলবো, কার কী সমস্যা, কোন সাবজেক্টে বেশি গাইডেন্স পেলে সুবিধা হয়, বা কোন সাবজেক্টটাতে কে কীরকম উইক, কবে থেকে কে প্রিপারেশান নিচ্ছ, এবং এটা ফার্স্ট অ্যাটেম্প্ট কিনা, বা 2022-এ প্রথম দেবে না সেকেন্ড অ্যাটেম্প্ট। তো যাই হোক, তোমাদের ডিটেলসটা, কারণ ব্যাকগ্রাউন্ডটা না জানলে আমি সেইভাবে তোমাদের গাইড করতে পারবো না। আর ব্যাচে যেহেতু একদম 1-to-1 মেন্টারিং হয়, মানে একদম পার্টিকুলারলি যার যেরকমই রিকোয়ারমেন্ট থাকে সে সেভাবেই বলে, সেভাবেই করে দেওয়া হয়, ঠিক আছে? এমনকি রুটিনটাও বানিয়ে দেওয়া হয়। যদি মনে হয় যে নিজেদের রুটিন বানাতে পারছো না, কীভাবে পড়বে, মান্থলি, উইকলি, ইয়ারলি যাবতীয় রুটিন সবটা বানিয়ে দেওয়া হবে, স্ট্র্যাটেজি করে সবটা করে দেওয়া হবে। ফার্স্ট 1 ঘন্টা মতো আমার লাগবে, মোটামুটি 1টা 10-15 অবধি আমার সেশনটা চলবে, বা বলতে পারো 1 ঘন্টা একটু বেশি লাগতে পারে। তারপরে স্যার এসে ম্যাথের যেভাবে, এখন আমি ফার্স্টে জিএসএটা কীভাবে হবে আমি সবটা বলে দেবো, তারপর স্যার আসবেন, এসে উনি ম্যাথের কীভাবে শিডিউলটা হবে, কখন এক্সাম হবে, সেগুলো সব তোমাদের বুঝিয়ে বলে দেবো। তারপর ওনার যে লেখাটা রয়েছে, আমি যেরকম লিখেছি ওটা উনি গ্রুপে পাঠিয়ে দেবো। তো ফার্স্টে আমি একটু ডিসকাস করে নিই, তারপর তোমরা তোমাদের যেরকম কোয়ারিজ থাকবে, যা বলার থাকবে সেভাবে তোমরা বলে দেবে, ঠিক আছে? কালকে তোমাদের যেটা পাঠিয়ে রেখেছিলাম আমি সেখান থেকে একবার জাস্ট বুঝিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তোমাদের সেপ্টেম্বর মাসে, আর এখানে একটু বলে রাখি, তোমাদের বলেছিলাম যে উইকলি 4টে ক্লাস হবে, 4টের বেশিও হতে পারে, ঠিক আছে? কারণ যেহেতু হাতে সময়টা কম, কারণ আমি মার্চ মাসের ব্যাচটাতে অনেকটা টাইম পেয়েছি, তো ওখানটাতে আমার তাড়াহুড়া ছিল না। কিন্তু এখানে 5 মাসের মধ্যে আমাকে প্রিলিমসের পুরো সিলেবাস কভার করাতে হবে। আর আমার ব্যাচে প্রিলিমসের সিলেবাস মানে এই নয় যে শুধু প্রিলিমস ওরিয়েন্টেড পড়াশোনা হয়, ঠিক আছে? আমার ব্যাচে কিন্তু প্রিলিমস ওরিয়েন্টেড, তার সাথে মানে প্রিলিমস মেন্স দুটো ইন্টিগ্রেটেড পড়াশোনা হবে। এবং এক্সাম যেগুলো হয়, এক্সামের কোশ্চেনও প্রিলিমস মেন্স দুটো মিক্সড আপ হয়। তো আমি ফার্স্টে পড়ানোটা ডিসকাস করে দিই, সোর্স বলে দেবো, তার সাথে এক্সামের কোশ্চেন প্যাটার্ন কীভাবে হবে, কীভাবে এক্সাম হবে, সবটা ডিটেলসে বলে দিচ্ছি। সেপ্টেম্বর মাসে তোমাদের অ্যানশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি হবে, ক্লাস হবে, তার সাথে হচ্ছে পলিটি হবে, মানে দুটো করে সাবজেক্ট আমরা একসাথে চালাবো। আর সপ্তাহে 2টো ক্লাস, শনি রবিবারের ক্লাসটা তোমাদের লাইভে হবে, ইউটিউব লাইভে হবে, সেখানে লাইভও দেখতে পারো, প্লাস রেকর্ডেডও দেখতে পারো। আর আদার্স যে ক্লাসগুলো হবে, উইকডেজে যে ক্লাসগুলো দেওয়া হবে, সেগুলো রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, কারণ লাইভে অনেক সময় সবার টাইম হয়তো সেম হয় না, কারণ উইকডেজে সবাই অনেক সময় ব্যস্ত থাকে, কেউ কেউ আছে ওয়ার্কিং প্রফেশনাল, তাদেরও হয় না। তো রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে, অসুবিধা হবে না, পরে দেখে নেবে। বা লাইভ দিলেও রেকর্ডেড থেকে যায়, ইউটিউব আনলিস্টেড লাইভে সেই লাইভটাও দেখতে পারবে, প্লাস হচ্ছে পরে রেকর্ডেডও থেকে যাবে, পরে চাইলে দেখতে পারবে। মোটামুটি ধরে রাখো প্রায় মাসে 16টা এমনি নর্মালি হয় ক্লাস, 8-16টা ক্লাস হয়, তো কোনো মাসে 18টা ক্লাসও হতে পারে, 20টা ক্লাসও হতে পারে। এটা ডিপেন্ড করবে সিলেবাস শেষ করার উপর। আমি মেনলি কখনো ওইভাবে ক্লাস গুনে ক্লাস করাই না, আমি মাসের একটা টার্গেট রাখি যে এই সাবজেক্টে এই মাসে কমপ্লিট হবে। তো ওই কমপ্লিট করতে আমাকে যে কটা ক্লাস করাতে হয়, ক্লাস নিতে হয়, আমি সব কটাই করিয়ে দেবো, ঠিক আছে? তো ফার্স্ট অ্যানশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি পুনন্দলাল দাহিয়া বইটা ফলো করা হয়। তো কারোর কাছে কৃষ্ণা রেড্ডি আছে, চাইলে ফলো করতে পারো, আমি বারণ করছি না যে পড়ো না বা কিছু। একটু বইটা লেন্দি বেশি, মোটা বেশি, চাইলে পড়তে পারো যদি তুমি কমফোর্টেবল হও। তাহলে বুক লিস্ট যদি বলো, তাহলে ইংলিশ ভার্সানের এই দুটো বই হয়, পুনন্দলাল দাহিয়া আর হচ্ছে কৃষ্ণা রেড্ডি, অ্যানশিয়েন্ট মিডিয়েভালের জন্য। আর যদি মনে হয় যে না বেঙ্গলি ভার্সানে পড়তে চাও, তাহলে জীবন মুখোপাধ্যায়ের বই পড়তে পারো, ভালো বই। স্বদেশ সভ্যতা ও বিশ্ব একটি বই আছে, আর হচ্ছে ছায়া প্রকাশনের একটি বই আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা চাইলে পড়তে পারো। তবে নোট যেটা আমি ক্লাস নোট যেগুলো দিয়ে থাকি, সেগুলো ইংলিশ ভার্সানেই হয়, আর নোটটা কিন্তু শর্ট নোট হয়ে থাকবে, ঠিক আছে? শর্ট নোট ইন দ্য সেন্স, পুনন্দলাল দাহিয়াটা অনেক ব্রডলি লেখা রয়েছে, ওখানে প্রায় ধরে রাখো 600-র ওপর পৃষ্ঠা রয়েছে, 600 মিনিমাম বলছি, 500-600 পেজ তোমাদের পড়তে লাগে। তো ওটাকে সামারি করে আমার প্রিন্টেড নোট যেটা, ওটা 150 পৃষ্ঠা মতো হয়েছে, 153 বা 156 এরকম পেজেস হবে প্রিন্টেড মেটেরিয়াল। যদি কারণ মনে হয় প্রিন্টেড না ম্যাম তোমার হ্যান্ড রিটেন নোটটা দাও, সেটাও দিতে পারি, কারণ নোট সবই দুটো অ্যাভেলেবেল থাকে, প্রিন্টেডও আছে, হ্যান্ড রিটেনও আছে, যেটা যার যেরকম সুবিধা হবে বলবে, সেভাবে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যেদিন যে টপিকের ক্লাস হয় সেদিন সেই টপিকের নোটটা গ্রুপে দিয়ে দেওয়া হয়, ক্লাসটা হয়ে যাওয়ার পরে নোটটা দিয়ে দেওয়া হয়, যাতে তোমরা পড়ার পরে রিভাইজ করতে পারো। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে নোট থেকে ডিরেক্ট কেউ পড়বে না। আমি বারবার সবাইকে বলি, বিকজ নোট পড়ে কিন্তু পরীক্ষায় পাস করা যায় না। শুধু নোট পড়ে মেন্স ক্লিয়ার করা সম্ভব নয়, শুধু নোট পড়ে সম্ভব নয়। প্রিলিমস তবু হয়ে যেতে পারে, বাট মেন্স কখনোই হয় না। আর এবছর যেরকম ধরনের কোশ্চেন প্যাটার্ন এসছে, আমি আজকে এটাও একটু হালকা ডিসকাস করব। যে ধরনের কোশ্চেন প্যাটার্ন এসছে তাতে বই পড়াটা খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র নোট পড়ে কিন্তু কিছু হবে না। সেই কারণে আমি আগে যত ব্যাচ করেছি সবাইকে বলি, নোট আমি দিচ্ছি একটা কারণে, শুধুমাত্র বছরের শেষে রিভিশনের জন্য, আর কিছু না।
অনেক সময় যারা নিজেরা নোট বানায়, যেমন আমার ব্যাচে আগের ব্যাচে এরকম অনেক স্টুডেন্ট আছে, ওরা আমি নোট দিলেও ওরা নিজেরা আবার নোটটা বানিয়েছে। তো তোমরা যদি চাও বানাতে, আমি 100 বার বলবো 100% বানাতে পারো, যদি টাইম পারমিট করে। অনেকে বানাতে চায় না, প্রচুর টাইম কনজিউমিং, নোট মেকিং একটা ভীষণ লেন্দি প্রসেস, প্রচুর সময় যায়। যে প্রিপারেশনটা হয়তো তুমি 1 বছরে নিতে পারতে, সেটা তোমার কমপ্লিট করতে হয়তো 2 বছর লেগে যাবে, কারণ নোট বানাতে প্রচুর সময় যায়। মানে যে টাইমটা একটা পৃষ্ঠা নোট লিখতে লাগে, সেই টাইমে 5 পৃষ্ঠা রিডিং করা যায়। তো সেই কারণে লোকে নোটটা বানাতে চায় না, ওই কারণেই আমি ব্যাচে মেনলি নোটটা প্রোভাইড করে থাকি, আদারওয়াইজ আর কোনো কারণ নয়। তবে আমি সবসময় রেকমেন্ড করি স্ট্যান্ডার্ড বইটা মিনিমাম 2 থেকে 3 বার পড়বে, ভালো করে একবার গল্পের মতো পড়ে নাও, বুঝে নাও, কারণ যে নোটটা বানাচ্ছে, আমি যে নোটটা বানিয়েছি সেটা সামারি ভার্সানে বানানো। তো আমি বইটা মিনিমাম 7-8 বার পড়েছি, পড়ে যেটা আমি বুঝেছি সামারি করেছি, শর্ট যেগুলো থেকে মনে হচ্ছে কোশ্চেন আসতে পারে। এবং টু বি অনেস্ট, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে দেখেছি, আমার নোটের ভেতর থেকে আমি কোশ্চেন কমন পাই, কারণ নোটে আমি সেভাবে কিছু বাদ দিই না, যেগুলো মনে হয় যে এগুলো ইম্পর্টেন্ট আমি সবটাই ইনক্লুড করে থাকি। যারা নোটগুলো কিনেছে এর আগের ব্যাচের বলো বা এমনি যারা স্টুডেন্টরা কেনে, তারাও ফিডব্যাক দিয়েছে যে কোশ্চেন কমন পাওয়া যাচ্ছে নোটের ভেতর থেকে। তো ওটা শুধুমাত্র রিভিশন পারপাস। বছরের শেষে বা যখন আমার এক্সামের যে ডেটগুলো আমি দিয়েছি, তোমাদের এই শিডিউলটাতে লেখা রয়েছে এক্সামের ডেট, কারণ এক্সাম নেওয়া হয়, একটা সাবজেক্ট কমপ্লিট হয়, তো তারপর সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা এক্সাম থাকে। তবে এই এক্সামগুলো সাফিসিয়েন্ট নয়, আমি আবারও বলবো। এছাড়া একটা ফুল ফ্লেজেড মক টেস্টের জন্য যে কোনো ইনস্টিটিউটের মক টেস্ট জয়েন করতে পারো। আমার এখানে ফুল ফ্লেজেড মক টেস্ট হয় না, যেরকম অন্য ইনস্টিটিউটে হয়, মানে টানা ধরো 20টা-25টা শুধু মক টেস্টের সিরিজই থাকে, সেই রকম মক টেস্ট এখানে কোনো ব্যবস্থা নেই। কারণ হচ্ছে আমি সময় করতে পারি না, এমন না যে কোশ্চেন সেট করতে পারবো না, তা নয়, সময়, কারণ 2-3 জন লোক লাগে, কারণ এগুলো একা একা নিজের পক্ষে করা সম্ভব হয় না, সেই কারণে হয় না। আর যদি আমি ইন ফিউচার করে উঠতে পারি তাহলে অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু আপাতত কোনো রকম ব্যবস্থা নেই। আপাতত শুধুমাত্র যেরকম ক্লাস টেস্ট হয়, মক টেস্ট হয়, একটা সাবজেক্ট কমপ্লিট হলো, সেই সাবজেক্টের ওপর তোমাদের 100টা হোক 200টা হোক কোশ্চেন দেওয়া হয়, সেই কোশ্চেনগুলো সময় ধরে তোমরা পরীক্ষা দেবে, ওএমআর শিট দেওয়া হবে, তারপর স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে গ্রুপে পাঠাবে, চেক করে তোমাদের 7 দিনের মধ্যে নাম্বার জানিয়ে দেওয়া হয়। জেনারেলি যেরকম মক টেস্ট হয় ওভাবে হয়ে থাকে। আর একটা মক ক্লাস টেস্ট হয়, সেটাও বলে রাখি, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস টেস্ট হয়। ওটা সবাই দেয় না, দিতে চায়ও না, কিন্তু এই ব্যাচটা যেহেতু ইন্টিগ্রেটেড ব্যাচ, এখানে অনেক অ্যাসপিরেন্ট আছে যারা WBCS, আবার কেউ আছে ইউপিএসসির জন্য। আমি বলবো যারা WBCS তারা তবু স্কিপ করতে পারো ক্লাস টেস্টটা, খুব একটা নেসেসারি বলবো না, দিলে অবশ্যই উপকার হয়, কিন্তু না দিলেও যে খুব ক্ষতি হবে এরকমটা নয়। কিন্তু যারা ইউপিএসসি, আমি তাদেরকে হাইলি রেকমেন্ড করবো তারা যেন অবশ্যই ক্লাস টেস্টটা দেয়। আর যারা শুধুমাত্র ইউপিএসসি WBCS দেবে না, ক্লাস টেস্ট দিতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাকে গ্রুপে হোক বা পার্সোনালে মেসেজ করে হোক, আর যদি কেউ পার্সোনালে কখনো মেসেজ করো অবশ্যই হোয়াটসঅ্যাপে করবে, কারণ টেলিগ্রামের মেসেজ আমি অনেক সময় চেক করার টাইম পাই না। তো করে আমাকে জানাবে, আমি তাদেরকে পার্সোনালি কোশ্চেন দিয়ে দেবো, ডেসক্রিপটিভ কোশ্চেন দিয়ে দেবো। যদি সবাই দিতে চাও তো গ্রুপে দেবো, আর যদি সবাই বলো যে না ম্যাম আমরা কয়েকজন দেবো, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি কোশ্চেন দিয়ে দেবো, ডেসক্রিপটিভের কোশ্চেন। কারণ ওটা আগের 2-3টে ব্যাচে হয়েছে, বাট সবাই দেয় না, হাতে গোনা 3-4 জন আছে যারা দেয়, তো ওই জন্য আমি আর কোশ্চেন সেভাবে এখন আর রেডি করি না। যদি কেউ বলে যে আমি দিতে ইচ্ছুক তবেই তাকে বানিয়ে দিই, আদারওয়াইজ দিই না। এমনি নর্মাল মক টেস্টটা সবাইকেই দিতে হবে, যেটা তোমাদের MCQ টাইপ হয়। এইবার হচ্ছে অ্যানশিয়েন্ট মিডিয়েভাল হিস্ট্রি পুনাম দালাল থেকে মিনিমাম 2 থেকে 3 বার বইটা রিডিং করবে। পড়া হয়ে গেলে যখন এক্সামের ডেটটা আমি দিয়ে দেবো, মানে ধরো কীভাবে অ্যাপ্রোচটা করবে আমি বলে দিচ্ছি। ধরো অ্যানশিয়েন্টের ফার্স্ট চ্যাপ্টারে গেলে, ধরো হারাপ্পান সিভিলাইজেশন চ্যাপ্টারটা নিলে অ্যাপ্রোচটা কী হওয়া উচিত, দুটোই একসাথে ইন্টিগ্রেট করে বলবো, WBCS অ্যাসপিরেন্টেরও ইউপিএসসি অ্যাসপিরেন্টেরও। ফার্স্টে বই থেকে রিডিং করলো, 2 বার পড়লে, প্রথমবারটা গল্পের মতো পড়ো, অসুবিধা হওয়ার কথা না, যেহেতু তোমরা একজন টিচারের কাছে পড়ছো, সে তোমাদের বুঝিয়ে দেবে। আমার ব্যাচে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বুঝিয়ে দিই, মানে ওয়ার্ডের মিনিং শুদ্ধ বুঝিয়ে দিই। তো যাদের মনে হবে যে দিদি ইংলিশ, অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি আমার ইংলিশ ভালো না, বুঝতে পারি না, কী করবো, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের মানে অবধি বলে দিই। মানে আমি বলিও না যে ডিকশনারি ব্যবহার করো বা কিছু, ডিকশনারি করলে তো খুবই ভালো হয় নিজে, বাট আমি ওয়ার্ডের মানেটা অবধি বলে দিই যদি কোনো ইংলিশের মানে বুঝতে না পারো। যেখানে বুঝতে অসুবিধা হবে, ক্লাসে যেমন জিজ্ঞাসা করছো সেটা তো রয়েছে, মাসে একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, সেদিনও জিজ্ঞেস করতে পারবে। আদারওয়াইজ তোমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কন্টিনিউয়াসলি ডিসকাশন হয়। আদার্স যত ব্যাচ আছে সমস্ত গ্রুপে কিন্তু বন্ধুরা বন্ধুদের হেল্প করে, নিজেরা ডিসকাস করে, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলে দিই। তো সেই রকম টোটাল পিআর যে গ্রুপটা লাগে একটা প্রিপারেশনে, WBCS হোক বা ইউপিএসসি হোক, সেটা তোমরা এখানে সমস্তভাবে পাবে। আর একটা হচ্ছে বই থেকে ফার্স্ট হচ্ছে চ্যাপ্টারটা পড়ো, প্রথমবার গল্পের মতো পড়বে, দ্বিতীয়বার আন্ডারলাইন করবে, তারপরে ক্লাসটা তো দেখলে, যে ক্লাসটা হলো সেই ক্লাসটার সময় তো ক্লাসটা করলে, শুনলে, মানে সবই বুঝে গেলে, সেভাবে আর রকেট সায়েন্স কিছুই থাকে না আহামরি, এমন কিছু কঠিন সাবজেক্ট নেই। টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা ইকোনমি বাদ দিয়ে আদারওয়াইজ সব সাবজেক্টই গল্পের মতোই থাকে, আহামরি কঠিন কিছু নেই। তো জাস্ট একটু ভালো করে মন দিয়ে শুনতে লাগে, তারপর বই থেকে 2 বার রিডিং করো, পড়া হয়ে গেলে নোটটা রিভাইজ করো। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বারবার শিফট করবে না,
যদি কারোর মনে হয়, আমি ফার্স্ট দিনেই বলে দিচ্ছি, যদি কারোর মনে হচ্ছে যে দিদির নোট পড়বো না, আমি নিজে নোট বানাবো বা আমি বই থেকে হাইলাইট করে পড়বো, যেমন আমার আগের ব্যাচে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমার নোট পড়ে না, নোট নেয় ঠিকই বাট পড়ে না, তারা নিজেদের নোট নিজেরা কেউ কেউ আছে বানিয়ে নেয়, আবার কেউ আছে আমার নোটটা দেখে দেখে খাতায় লিখে নেয়, যার যেরকম সুবিধা হয়। যা যদি কারোর মনে হচ্ছে যে নিজের নোটটা লিখতে মানে নিজের হাতে লিখলে সুবিধা হচ্ছে, সে কী করে নিজের হাতে লেখা লিখে নেয়। আর কেউ করে হচ্ছে ডিরেক্ট আমার নোটটাই। হ্যাঁ বলো। আচ্ছা, সাউন্ডটা একটুখানি মিউট করে রাখবে, হ্যাঁ, না হলে ওই ডবল করে আমার কথাটাই রিপিট হয়ে আসছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো কেউ হয়তো নিজের হাতের লেখায় লিখে রাখে বা কেউ প্রিন্ট আউট বার করে নেয়, অথবা অনেকে কি করে তোমার হচ্ছে ওই আমার যেটা লিখেছি সেটাই প্রিন্ট করে নেয় বা বই থেকে হাইলাইট করে পড়ে। আমার ব্যাচে এরকম 2-3টে স্টুডেন্ট আছে যারা আমার নোট পড়ে না, বই থেকে হাইলাইট করে পড়ে এবং ওটাই বারবার পড়ে। কারণ হচ্ছে একটা জিনিস বলে দিই, আমরা বছরের শেষে যেটা হয়, তুমি যে জায়গাটা থেকে বারবার করে পড়ছো সেটা সাবকনশিয়াস মাইন্ডে তোমার থেকে যাবে। তুমি চোখ বন্ধ করলে, যদি ধরো পার্টিকুলার, এটা আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে যে কোনো কোশ্চেনের অ্যান্সার আমার এক্স্যাক্ট মনে নেই, কিন্তু চোখ বন্ধ করে আমি মনে করার চেষ্টা করছি যে এই টপিকটা আমি কোথায় লিখেছিলাম, এই কোশ্চেনটার এই পিচটাতে আমার এই জায়গাটাতে মনে হচ্ছে লেখা আছে, তো আমি ওটা দিয়েছি পর অ্যান্সারটা ঠিক হয়েছে। তো আমরা বারবার যে জিনিসটা চোখের সামনে দেখি সেটা একটা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ছবির মতো থেকে যায়। যদি পার্টিকুলার মুখস্থ নাও থাকে, অ্যাটলিস্ট ছবির মতো ওই জিনিসটা আমাদের কাজে লাগে, বা আমরা ওই অন দ্য স্পট পরীক্ষার হলে বসে বা মক টেস্ট দিতে বসে জিনিসটা আমাদের মনে পড়ে যায়। তো সেই কারণে বলবো, বই থেকে যদি দুবার মনে করো যে আমি দিদির নোটটাই পড়বো, তাহলে আমি বলবো বই থেকে ঠিক 2 থেকে 3 বার, নট মোর দ্যান দ্যাট। বোঝার জন্য একটা বইকে মানে একটা চ্যাপ্টারকে 3 বার পড়লে ইজিলি সেই বই চ্যাপ্টারটা ভালোভাবে বোঝা যায়, তার বেশি লাগে না। বোঝা হয়ে গেল, গল্পের মতো লাইনগুলো জানা হয়ে গেল, এরপর ওর ভেতর থেকে যে ফ্যাকচুয়াল ডিটেলস, যেটা তোমাকে এক্সাম পয়েন্ট অফ ভিউ তুমি হাইলাইট করে পড়তে, সেটাই আমার হাতের লেখায় বা আমার প্রিন্টেড নোটে আলাদা করে তোলা রয়েছে। তো তুমি তখন কি করবে, 3 বার পড়া হয়ে গেল, তারপর আমার নোটটার থেকে মিনিমাম 7 থেকে 8 বার রিভিশন করবে, মিনিমাম। কেন বলছি, যদি এরকম হয় যে বই থেকেও 3 বার পড়েছো, নোট থেকেও 3 বার পড়েছো, তোমার ওটা সে দুটো মিক্সড আপ হয়ে যাবে এবং পরীক্ষার হলে বসে তোমার কোনোটাই মাথায় আসবে না। তখন একবার মনে হবে এটা আমি বইয়ের অমুক জায়গায় পড়েছিলাম, আবার মনে হবে নোটের এখানে পড়েছিলাম। তো কনফিউশনে কি হয়, কোনো পিকচারটাই, না নোটের পিকচার না বুকের পিকচার, কোনোটাই তোমার মাথায় সাবকনশিয়াস মাইন্ডে থাকবে না। তো অলওয়েজ কী করবে, যে জায়গাটাকে তুমি প্রেফার করছো, সেটা বই হোক বা নোট হোক, সেই জায়গাটাকে কন্টিনিউ রাখতে হবে, মানে ওটাকে বেশিবার রিভাইজ করতে হবে, ঠিক আছে? মানে ধরো যদি তুমি নোটটা বইটা যদি 3 বার পড়ে থাকো, নোটটা অন্তত 7-8 বার পড়তে হবে। এতে কি হবে, ওই 3 বারটাকে ওই নোটটা ছাপিয়ে যাবে। তো সুতরাং সাবকনশিয়াস মাইন্ডে তুমি চোখ বন্ধ করলে তোমার নোটটাই মাথায় আসবে, ঠিক আছে? তো এটা যেখান থেকেই পড়ো না কেন এটা করবে। আর মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 10 বার রিভিশন হওয়া খুব ইম্পর্টেন্ট। এক্সাম দেওয়ার আগে, এক্সামের আগে অন্তত 10 বার হওয়া উচিত। সেটা 2:8 হোক বা 3:7 হোক, যেটাই হোক না কেন, বাট মিনিমাম 10 বার ভালো করে রিভাইজ দিলে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করা যায়, যদি কোশ্চেনটা কমন থাকে। অনেক সময় আনকমন কোশ্চেন আসে, সেটা আমাদের হাতে থাকে না, বাট কমন কোশ্চেন হলে মিনিমাম 10 বার হলে ঠিকঠাক তুমি কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবে। না হলে তো একটা মানে দোনো থেকেই যায় যে ঠিক হলো কি ভুল হলো। কনফিডেন্সের সাথে 100% শিওর হয়ে অ্যান্সার করতে গেলে মিনিমাম 8-10 বার করে প্রতিটা চ্যাপ্টার করতে লাগে। তো ফার্স্ট মাসে যেটা আমরা করবো সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট মিডিয়াইভাল ফুল কমপ্লিট, পলিটি 50% কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের ক্লাস মোটামুটি 17টা-18টা মতো ক্লাস হবে। অ্যানশিয়েন্ট মিডিয়াইভাল কমপ্লিট করতে মনে হয় 9টা ক্লাস লাগবে, আগের ব্যাচগুলোতে তাই লেগেছিলো। অ্যানশিয়েন্টের জন্য 4টে ক্লাস, মিডিয়াইভালের জন্য 5টা ক্লাস। আর পলিটি 8টা মতো ক্লাস হবে এবং 8-9টা ক্লাস হতে পারে পলিটির। হলে পরে তোমাদের 50% পলিটি কমপ্লিট হচ্ছে, 50%, ঠিক আছে? তাও ধরে রাখো পার্লামেন্ট অবধি বা পার্লামেন্টের আগে অবধি হয়ে যাবে, পার্লামেন্টের আগে অবধি হয়ে যাওয়ার চান্স রয়েছে। আবার পার্লামেন্টের পরে থেকে যে পরের চ্যাপ্টারগুলো যেগুলো রয়েছে, পার্লামেন্টেই মেনলি লেন্দি চ্যাপ্টার, তারপরে থেকে যে চ্যাপ্টারগুলো রয়েছে দ্যাট উইল বি তোমার কভার হবে কোথায়, 50%-এর মধ্যে চলে যাবে। সেটা হবে অক্টোবর মাসে। অক্টোবর মাসে 50% পলিটি কভার হবে, সেখানেও মোটামুটি 8-10টা ক্লাস পাচ্ছ পলিটির জন্য। এবং মডার্ন হিস্ট্রি শুরু হয়ে যাবে, যেহেতু অ্যানশিয়েন্ট মিডিয়াইভাল কমপ্লিট হয়ে গেল, তো মডার্ন হিস্ট্রি স্টার্ট হচ্ছে। মডার্ন হিস্ট্রির জন্য রাজি গাইড, মানে একদম প্রপার স্ট্যান্ডার্ড বই থেকে পড়ানো হয়। আমি মনে করি না যে কোচিং মেটেরিয়াল বা কোচিং নোট থেকে পড়ে হয় বা কিছু। আমি নিজেও যেহেতু একজন অ্যাসপিরেন্ট, তো আমার ফিল হয় যে স্ট্যান্ডার্ড বই পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। স্ট্যান্ডার্ড বই প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে রাখা খুব দরকার। স্ট্যান্ডার্ড বই না পড়ে মেন্স পাস করার স্বপ্ন দেখা মোটেই উচিত না। তো যে বইগুলো প্রত্যেকটা টপার সাজেস্ট করে, যেগুলো আমরা পড়ে থাকি, যেমন হচ্ছে পুনম দালাল দাইয়া, রাজীব আদি। আচ্ছা, শুনতে পাচ্ছ না, কেটে কেটে যাচ্ছে, লাইনের প্রবলেম হচ্ছে কি? আমার এখানে কিন্তু নেটওয়ার্ক ঠিক আছে, তবু যদি বাকিদের যে অসুবিধা হয় তাহলে একটু জানাবে। বাকি আর কারোর কি এরকম সেম প্রবলেম হচ্ছে তাহলে একটু বলো, তাহলে হয়তো মোস্ট প্রবলেম এদের প্রবলেম হতে পারে।
সাউন্ড ঠিক আছে? আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে যে শুনতে পাচ্ছ না তাহলে মনে হয় ওর নেটওয়ার্কের প্রবলেম। তুমি একবার জাস্ট লেফট করো, করে আবার জয়েন করো। নেটওয়ার্ক যখন ইস্যু হয় গুগল মিটে একটু হয়, মানে নেটের কানেকশন ভালো না থাকলে গুগল মিট টানতে পারে না, ওই জন্য একটু ওয়াইফাই হলে সুবিধা হয়। তো একবার লেফট করে আবার জয়েন করো, তাহলে ঠিক হয়ে যাবে। আর আদারওয়াইজ ডোন্ট ওয়ারি, যে ক্লাসটা তোমরা এখন দেখছো সেই ক্লাসের রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু তোমরা লাইভ প্লাস রেকর্ডিং দুটোই পাবে। যদি কখনো মনে হয় যে কোনো ক্লাসের লাইভ মিস হয়ে গেল, তোমরা কিন্তু ভিডিও রেকর্ডিংও পেয়ে যাবে। তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ক্লাস বলো, ডিসকাশন বলো, ডাউট ক্লিয়ারিং বলো, সমস্ত ব্যাচে লাইভ প্লাস রেকর্ডিং দুটোই অ্যাভেলেবেল থাকে। তো সুতরাং যদি কারোর কখনো মনে হয় যে লাইভ কোনো কারণে মিস করেছো বা নেটওয়ার্ক ইস্যু, সে রেকর্ডেডটাও পেয়ে যাবে, রেকর্ডেড থেকে দেখে নেবে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বইয়ে আসি। মডার্ন হিস্ট্রির জন্য রাজীব আহির অক্টোবর মাসে হবে, ওটার জন্য 50% ধরে রাখো। রাজীব আহিরের মডার্ন হিস্ট্রি 50% কভার হবে। পলিটি যে 50% হয়ে গেছিলো তার নেক্সট 50% কমপ্লিট হয়ে যাচ্ছে। লক্ষ্মীকান্তের মোটামুটি 80টা মতো চ্যাপ্টার রয়েছে। 80টার মধ্যে ধরে রাখো আমাদের 65 থেকে 70টা চ্যাপ্টার পড়তেই লাগে। 70টা চ্যাপ্টার অন্তত পড়তে লাগে। বাকি রকম 10টা ছোটোখাটো চ্যাপ্টার আছে যেগুলো না পড়লেও চলে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। 10টাও নয়, এক্স্যাক্টলি 3টে, আর এদিক থেকে রয়েছে 2টো, 5টা, আর এপাশে রয়েছে বোধহয় 2টো 3টে, ওই ম্যাক্সিমাম 7-8টা চ্যাপ্টার রয়েছে। 7টা মতো চ্যাপ্টার রয়েছে যেগুলো না পড়লেও চলে, পরীক্ষায় কোশ্চেন আসে না, জাস্ট রয়েছে আর। তো মোটামুটি আমরা 72টা মতো চ্যাপ্টার পড়বো। 72টা চ্যাপ্টারই হবে, জেনারেলি ধরে রাখো। ওই 72টা চ্যাপ্টার থেকে তোমাদের ইউপিএসসি এবং WBCS দুটো এক্সামেরই প্রিলিমস প্লাস মেন্স সমস্ত কোশ্চেন কভার হয়ে যায়। ঠিক আছে, মানে 90% কোশ্চেন কভার হয়ে যায়। এরপর কিছু কোশ্চেন থাকবে, 10% কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলো তোমরা কোনো সোর্স থেকেই পাবে না। কোথার থেকে পেতে পারো? এক হচ্ছে যারা ইউপিএসসি, তারা যখন ভিশন আইএস এর মক টেস্ট দেবে, কারণ ভিশনের মক টেস্ট দেওয়াটা খুব নেসেসারি প্রিলিমস পাস করার জন্য, তখন কি করে ওরা এক্সপ্লানেশন যেটা দেয় সেটার ভেতর বেশ কিছু এক্সট্রা ইনফরমেশন পাবে যেটা তুমি বইয়ে পাবে না, সেটা তোমাকে ভ্যালু অ্যাড করবে, ওই মেটেরিয়ালটা তুমি ভ্যালু অ্যাড করে নিলে। যারা WBCS রয়েছে তারা যখন কোথাও ফুল ফ্লেজেড মক টেস্ট দেবে, ভিশন WBCS বলে একটি ইনস্টিটিউট আছে, স্টাডি ফর WBCS বলে একটি ইনস্টিটিউট আছে, যারা ফুল ফ্লেজেড মক টেস্ট কন্ডাক্ট করায়। আমি যদিও করাই না, দ্যাটস ওয়াই আমি নিজে ভিশন WBCS এর মক টেস্ট আগে জয়েন করেছিলাম 2019-এ। তো সেই কারণে আমি তাদের নামটাই বলি, কারণ আমি যাদেরটা করিনি তাদের চিনিও না, বলতেও পারবো না। ওদের মক টেস্টের কোয়ালিটি ভালো, আমার অন্তত ভালোই লেগেছে পরীক্ষা দিয়ে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে যারা WBCS তারা ভিশন WBCS এরটা জয়েন করতে পারো এক্সামের আগে, যারা ইউপিএসসি তারা ভিশন আইএস এরটা জয়েন করতে পারো। তো সেটা তোমাদের ওপর, যারা ফুল মক টেস্ট জয়েন করবে, মানে ধরো 20টা 25টা 30টা 40টা করে সিরিজে থাকে টানা। তো এগুলো যখন দেবে এদের কিছু এক্সপ্লানেশন হয়, এক্সপ্লানেশনে অনেক এক্সট্রা ইনফরমেশন পাবে। সেই এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাকে 5% কোশ্চেন সলভ করতে হেল্প করবে। 90% হয় স্ট্যান্ডার্ড বই থেকে, 5% হয় এক্সপ্লানেশন থেকে, বাকি 5% কোশ্চেন এমন থাকবে যেটা তুমি কোথাওই পাবে না, এবং হঠাৎ করে তোমার মনে হবে বাবা এই আবার কোথার থেকে উদয় হলো, এরকম একটা ফিলিং আসবে। তো ওই কোশ্চেনগুলো চিরকাল ছেড়ে আসতে হয়। একটা কথা মাথায় রাখবে, 80 to 90% কোশ্চেন যেগুলো কমন, যেগুলো বইয়ে রয়েছে, সেগুলো কিন্তু একটা সাধারণ স্টুডেন্টও পারবে, বা ভালো স্টুডেন্ট হলে তো 100 বার পারবে। তুমি সেই কোশ্চেনটা পারছো কিনা তোমার সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সাধারণ কোশ্চেন যদি তুমি ভুল করে আসো তার মানে তুমি কিন্তু রেস থেকে পিছিয়ে গেলে। কঠিন কোশ্চেন পারবে না, এটাই খুব স্বাভাবিক। কঠিন কোশ্চেন তুমিও যেমন পারছো না, আর 10টা স্টুডেন্টও তেমন পারছে না। তো যারা কঠিন কোশ্চেন পারছি না বলে প্যানিক করে, তারা অত্যন্ত ভুল কাজ করে। কারণ ওটা তোমায় মাথায় রাখতে হবে, যেরকম এটা যদি লক্ষ্মীকান্তের না থেকে থাকে তার মানে আমার মতো আরও 10টা অ্যাসপিরেন্টও পারছে না, হাতে কোনো 1-2 অ্যাসপিরেন্ট হয়তো পারছে, ওটা খুব একটা ম্যাটার করবে না। কিন্তু যে কোশ্চেনটা কমন, যেটা লক্ষ্মীকান্তে আছে সোজা কোশ্চেন, সেটা যদি আমি না পারি তাহলে কিন্তু আমি বাকিদের থেকে রেস থেকে সরে আসলাম। তো এই কথাটা মাথায় রেখো। সেই কারণে কি করবে, সবসময় 80% বা 90%-এর ওপর ফোকাসটা রাখবে। যেখানে তোমার কম করে 80% কভার হচ্ছে সেই জায়গাটা মাথায় রেখো। ওই 20% কোশ্চেনকে কভার করতে গিয়ে 80%-এর রিভিশনে যেন কোনো রকম খামতি না হয়। অনেকেই এটা করে থাকে, অনেক অ্যাসপিরেন্ট ভুল করে থাকে, বা আমি নিজেও পার্সোনালি করেছি, সেই জন্যই আজকে এই কথাটা বলতে পারছি। ওই 20%-কে কভার করতে গিয়ে যেন 80%-এর রিভিশনের সময় না কমে যায়। একটা কথা মাথায় রেখো, 20% দিয়ে তোমায় কেউ পাস করাতে পারবে না, বাট 80% দিয়ে কিন্তু তোমায় পাস করাতে পারবে। সুতরাং 80%-এর ওপর ফোকাসটা যেন থাকে। এরপর আসবো অক্টোবর মাসে তোমাদের পলিটি কমপ্লিট হয়ে যাচ্ছে, মডার্ন হিস্ট্রির হাফ হয়ে যাচ্ছে, ওখানেও প্রায় 16টা ক্লাস তোমরা অক্টোবর মাসে পাচ্ছ। আর ক্লাসের শিডিউলটা কেমন হবে একটু বলে দিই। যেহেতু রেকর্ডেড ক্লাস থাকছে, মানে আমি রেকর্ড হোক বা লাইভ হোক যেটাই হোক না কেন, তোমরা তোমাদের সময় মতো দেখে নেবে। মানে এরকম বাধ্যবাধকতা নেই যে যখনই ক্লাস হচ্ছে তখনই তোমাকে দেখতে হচ্ছে, এরকমটা বলা হয় না। কারণ হচ্ছে অনেকে কলেজ স্টুডেন্ট আছো, কেউ ওয়ার্কিং প্রফেশনাল আছো, সবার সময় সেম হয় না, নেটওয়ার্ক ইস্যু থাকে, বাড়ির সমস্যা থাকে, অনলাইন ক্লাসে অনেক রকম অবস্ট্যাকল থাকে। তো সেটা মাথায় রেখে তোমরা তোমাদের মতো দেখে নেবে। কিন্তু ডাউট ক্লিয়ারিং সেশন যেদিন রাখা হবে, পার সাবজেক্ট ডাউট ক্লিয়ারিং সেশন থাকে,
বা পার ক্লাসের পরে, বা বলতে পারো 2 সপ্তাহের বা পরে, বা 3 সপ্তাহের ক্লাসের পরে, 1 মাসের ক্লাসের পরে যখন ডাউট ক্লিয়ারিং সেশন রাখা হয়, তার আগে তোমাকে সেই ক্লাসগুলো কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে, তার আগে। কারণ না হলে সেদিনকে তুমি কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারবে না, তোমার যে ডাউট থেকে যাবে সেই কোশ্চেনগুলো তোমাকে জিজ্ঞেস করার জন্য আগে ক্লাসটা কমপ্লিট করে রাখতে হবে। আর এক্সামের আগে তো অবশ্যই করে রাখতে হবে, কারণ এক্সামের আগে সেগুলো তোমাকে বারবার রিভাইজ করতে হবে, পার্টিকুলার যে এক্সামের ডেট দেওয়া হচ্ছে সেই কারণে। আর নভেম্বর মাসে হচ্ছে মডার্ন হিস্ট্রি, যেটা হাফ হয়েছিল রাজি বাহিরের, সেটারই 50% কভার হবে, ঠিক আছে, সেটার 50% কমপ্লিট হয়ে গেল। জিওগ্রাফি আমরা স্টার্ট করব। জিওগ্রাফি নভেম্বর মাসে আমি টোটালটা কমপ্লিট করে দেবো, তার জন্য আমাকে এক্সট্রা ক্লাস করাতে হবে এবং বেশি ক্লাস হবে সেই সপ্তাহে, সেই নভেম্বর মাসে ধরে রাখতে পারো হয়তো এভরিডেই ক্লাস হতে, এভরিডে একটা করে ক্লাস আমি দিলাম, সেটাও হতে পারে, 6টা ক্লাসও হয়তো নভেম্বর মাসে দিতে পারি। কারণ হচ্ছে আমাকে মডার্ন হিস্ট্রিও কমপ্লিট করাতে হচ্ছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া প্লাস জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, টোটালে মিলিয়ে প্রায় 13-14টা মতো ক্লাস লাগে, 12 থেকে 13টার মতো ক্লাস লাগবে। তো সেই কারণে ওটা কমপ্লিট করতে গেলে আমাকে মিনিমাম 20টা ক্লাস দিতে হচ্ছে মাসে। তো সেটার জন্য তোমরা পরে তোমাদের সময় মতোভাবে তোমরা দেখে নেবে, কিন্তু এই ব্যাচটা একটু ফাস্ট চলবে, কারণ হচ্ছে যেহেতু 5 মাসের মধ্যে আমাকে টোটাল সিলেবাসটা, যেটা প্রিলিমসের সিলেবাস অন্তত, সেটা আমাকে কমপ্লিট করাতে হবে। হয়তো পড়াশোনাটা মেন স্ট্যান্ডার্ডের হবে, কিন্তু এই সাবজেক্টগুলো প্রিলিমসে আছে, তো সেই কারণে আমাকে প্রিলিমসের সাবজেক্টটা 5 মাসের মধ্যে কমপ্লিট করাতেই হবে। এরপর আসবো ডিসেম্বর মাসে। আচ্ছা, সোর্সটা একটু বলে দিই, জিওগ্রাফির সোর্সটা। জিওগ্রাফির পার্টিকুলার কোনো, যদি কেউ এখন অব্দি বই কিনে থাকো তো ঠিক আছে, যদি কেউ না কিনে থাকো তাহলে বলবো পেরিয়ারের বইটা কিনতে পারো ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য। আর যদি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কথা বলো তাহলে একটা বই হয় নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেই বইটার যে জিওগ্রাফি সেকশন আর ইকোনমি সেকশনটা রয়েছে, একটা ইকোনমি সেকশন মানে হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে, ইকোনমি আর হিউম্যান জিওগ্রাফির মধ্যে খুব একটা পার্থক্য হয় না। সেখানে তোমার এগ্রিকালচার থাকে, হিউম্যান ডেভেলপমেন্ট থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, এনার্জি থাকে, রিসোর্স থাকে, মিনারেলস থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, এগুলো সমস্তটাই ইকোনমিরও চ্যাপ্টার, এই সমস্তটা আবার জিওগ্রাফিরও চ্যাপ্টার। তো তোমাদের সুবিধা এখানে এটাই হবে যে যখন আমি জিওগ্রাফিতে এই চ্যাপ্টারগুলো করিয়ে দেবো, ইকোনমিতে এগুলো ওভারল্যাপ করবে, প্রত্যেকটা ব্যাচেই তাই হয়ে থাকে। এবং আরও বেশ কিছু চ্যাপ্টার আছে যেগুলো ফিজিক্যাল ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে এনভায়রনমেন্টের অনেক টপিক মেলে, যেমন হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, তারপর হচ্ছে যেগুলোকে ন্যাশনাল পার্ক, তারপর বায়োস্ফিয়ার রিজার্ভ, এই টপিকগুলো জিওগ্রাফিতেও রয়েছে, এই টপিকগুলো আবার এনভায়রনমেন্টেও রয়েছে। তো এরকম অনেক টপিক আছে যেগুলো তোমার জিওগ্রাফির সাথে এনভায়রনমেন্টের সাথে ওভারল্যাপ করবে, জিওগ্রাফির সাথে ইকোনমিতে ওভারল্যাপ করবে। আবার এরকম অনেক টপিক আছে যেটা পলিটিক্স সাথে মডার্ন হিস্ট্রিতে ওভারল্যাপ করে, ঠিক আছে, যেমন হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের মডার্ন হিস্ট্রির একটা চ্যাপ্টার আছে, নামটা বলে দিচ্ছি, তোমাদের হচ্ছে কনস্টিটিউশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট, রাজীব বাহিরেই একটি অ্যাপেন্ডিক্স টাইপের বানানো রয়েছে, কনস্টিটিউশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট, সেই চ্যাপ্টারের সাথে মানে যেখানে অ্যাক্ট এবং রেগুলেশনসগুলো সমস্তটা দেওয়া রয়েছে, সেটার সাথে তোমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সেম চ্যাপ্টার। এরকম সাইমন কমিশন হিস্ট্রিতেও পাবে, পলিটিতেও পাবে, এরকম অনেক টপিক রয়েছে যেগুলো ওভারল্যাপ করে, তো সেগুলো নিয়ে অতটা অসুবিধা হবে না, আমরা একটা জায়গায় কভার করলে আর একটা জায়গায় অটোমেটিক কভার হয়ে যাবে। আর আমার এখানে নোটটা কি ফলো করা হয় আমি একটু বলে দিই। অ্যানশিয়েন্ট মিডাইভেল টোটালি পুনাম দালাল থেকে নোট বানানো হয়, পলিটি লক্ষ্মীকান্ত থেকে বানানো হয়, মডার্ন হিস্ট্রি রাজীব বাহির থেকে, তার সাথে এনসিইআরটি বিপান চন্দ্রার যে ওল্ড এনসিইআরটিটা রয়েছে, কিছু কিছু টপিক যেগুলো রাজীব বাহির মেনশন করেনি সেগুলো আমি বিপান চন্দ্রা থেকে কালেক্ট করে নোটটা বানিয়েছি। জিওগ্রাফির ক্ষেত্রে কী করা হয়েছে, জিওগ্রাফির ক্ষেত্রে আমি 4টে এনসিইআরটি ফলো করেছি, যেহেতু ইউপিএসসির জন্য 4টে এনসিইআরটি মাস্ট, 11-12-এর যে 4টে এনসিইআরটি রয়েছে হিউম্যান এবং ফিজিক্যাল জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি, ওই 4টে এনসিইআরটি, তার সাথে রয়েছে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির জন্য পেরিয়ার থেকে কিছু কিছু ইনফরমেশান এবং ওনলি আইএসের হিউম্যান জিওগ্রাফির একটি নোট হয়, তো সেখান থেকে কানেক্টটা, তো 4-5টা সোর্স মিলিয়ে, কারণ জিওগ্রাফি যেহেতু আমার অপশনাল আগে ছিল, তো ওর জন্য আমি একটু এক্সট্রা বই অনেক আগে থাকতে পড়ে রেখেছিলাম, তো সেই কারণে নলেজ বেসটা একটু বেশি বলে আমি অনেক যে জায়গাগুলো মনে হয়েছে যে এই বইয়ে কম রয়েছে সেগুলো আমি মিক্সড আপ করে পাইল আপ করে একটা নোট তৈরি করেছি, কম্পাইল নোট। তো তোমাদের সেই কম্পাইল নোট থেকেই পড়াবো, পার্টিকুলার সেভাবে সোর্স নয়। তবে এখানেও আমি বলবো তোমরা পড়ার সময় কী করবে, তোমাদের যার যার জিওগ্রাফি যা বই আছে, যদি কারোর এনসিইআরটি থাকে সেই এনসিইআরটি, যদি কারোর পেরিয়ার থাকে পেরিয়ার, কারণ আমি যখন পড়াই একটা চ্যাপ্টারের নাম লেখা থাকে, ধরো আজকে পড়াবো ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, তোমার ফার্স্ট কাজ হবে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়াটা তোমার যে স্ট্যান্ডার্ড বইটা রয়েছে সেখান থেকে মিনিমাম 2 থেকে 3 বার পড়া হয়ে গেলে রিভিশনের জন্য তুমি নোটটা ব্যবহার করতে পারো, কিন্তু ডিরেক্ট ডোন্ট গো ফর নোট, আমি বারবার এমফাসাইজ করছি, ডিরেক্টলি কেউ নোটে যাবে না, ডিরেক্ট নোটে গেলে পরে কিন্তু কোনো ওটা ইনকমপ্লিট ইনফরমেশান থেকে যাবে, তারপর তুমি যদি কোশ্চেন অ্যাটেম্প করতে না পারো, তখন তুমি যদি বলো দিদিকে যে দিদি আমি তোমার নোট করে কোশ্চেন অ্যাটেম্প করতে পারিনি, দিদি কিন্তু তার দায় নেবে না। বই মিনিমাম 2 থেকে 3 বার পড়তে হয়, তবে গিয়ে কনসেপচুয়াল ক্ল্যারিটি আসে
তারপর নোট শুধুমাত্র রিভিশন পারপাস। এরপরে আসবো ডিসেম্বর মাসে। ডিসেম্বরে তোমাদের ইকোনমি, যেটা আগের মাসে মানে ফার্স্ট এই মাসে স্টার্ট হচ্ছে, আগের মাসে জিওগ্রাফি কমপ্লিট হয়ে গেল, মডার্ন হিস্ট্রি কমপ্লিট হয়ে গেল, ইকোনমি 50% এই মাসে ডিসেম্বরে হবে। তার সাথে জেনারেল সায়েন্সও স্টার্ট হয়ে যাবে, এটাও 50% হবে। মানে ধরো সপ্তাহে যদি মাসে যদি ধরো 16টা বা 18টা ক্লাস হয়, 9 দিন ইকোনমি হবে, 9 দিন জেনারেল সায়েন্স হবে। এতে কি হবে, দুটো সাবজেক্টেরই 50-50 কমপ্লিট হলো, টোটাল হলো না। জানুয়ারি মাসে আবার সেম তাই, ইকোনমির যে বাকি 50% থাকবে সেটা, আর জেনারেল সায়েন্সেরও বাকি যেটা থাকবে সেটা করে তোমাদের 2 মাসে 2টো সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। কারণ এই 2টো সাবজেক্টে যথেষ্ট কনসেপ্ট আছে, ভালো বেশ ভালো, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় বা ইকোনমি ব্যাকগ্রাউন্ড নয় তাদের বুঝতে একটু অসুবিধা হয়। এই দুটো খুব স্ট্যান্ডার্ড সাবজেক্ট, পড়তে অনেক সময় লাগে, যার জন্য এই সাবজেক্ট দুটোকে লাস্টের দিকে রেখেছি। এতে তোমাদের কী হবে, এতদিনে যে সোজা সাবজেক্টগুলো পড়ে আসছো এটাতে ব্রেন অনেকটা হ্যাবিচুয়েট হয়ে যাবে। ফার্স্ট মাসেই শুরুতেই যদি আমি একটা কঠিন সাবজেক্ট দিয়ে শুরু করি, তোমরা প্রথমেই ঘাবড়ে যাবে, ভয় পেয়ে যাবে এবং ব্রেন নিতে পারবে না। বিগিনারদের তো একদমই নিতে পারে না। বিগিনারদের সবসময় উচিত সোজা সাবজেক্ট দেখে, যে সাবজেক্টটা ইন্টারেস্ট লাগে, যেমন হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, এগুলো সোজা, এগুলো মানুষের পড়তে অলওয়েজ ইন্টারেস্ট লাগে। তো এগুলো করে তারপর লাস্ট 2 মাসে আমরা ইকোনমি আর হচ্ছে জেনারেল সায়েন্স কমপ্লিট করবো। করা হয়ে গেলে এটা হচ্ছে তোমাদের কি হচ্ছে, এখানে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস দুটোরই কোর সাবজেক্টগুলো কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউপিএসসি বলো ডাব্লিউবিসিএস বলো, কোর সাবজেক্ট যেটা কমন থাকে, দুটো সাবজেক্টেরই কমন দুটো এক্সামে। এরপর কিছু এক্সট্রা সাবজেক্ট হয় যারা শুধুমাত্র ইউপিএসসি দেবে তাদের জন্য বলছি, যেমন হচ্ছে আর্ট অ্যান্ড কালচার আর হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। এই দুটো আগেই বলেছিলাম, ব্যাচের ডিটেলসের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আলাদা সেপারেট ক্র্যাশ কোর্স হবে প্রিলিমসের পর, একটা ফেব্রুয়ারি মাসে একটা মার্চ মাসে। যারা ইউপিএসসি দিতে ইচ্ছুক তারাই শুধু জয়েন করবে। ওটা তোমাদের এই ব্যাচের সাথে একেবারেই ইয়ে নয়, মানে কোনো রকম লিঙ্ক নেই। যদি কারোর মনে এমন নয় যে এই ব্যাচের সাথে বাধ্যভাবে তোমাকে পড়তেই হচ্ছে, তুমি ইউপিএসসি দেবে না তাও পড়তে হচ্ছে, সেই জন্য এরকমটা রাখিনি। যাদের মনে হবে যে না আমি 5 মাস ক্লাস করার পর তুমি তো বুঝতে পারবে যে তোমার ইউপিএসসি দেওয়া উচিত কি উচিত না, যদি দেখো যে তোমার পারফরমেন্স ভালো, ঠিকঠাকভাবে পাচ্ছ, তাহলে তোমার ভেতর থেকেই কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি চাইলে দিতে পারি। তখন তুমি ডিসাইড করে নেবে যে তুমি পরে ক্র্যাশ কোর্সে জয়েন করবে কি করবে না। আর যেহেতু ওটা ক্র্যাশ কোর্স হবে, যদি কারোর মনে হয় সে আর্ট অ্যান্ড কালচার পড়বে না তো পড়বে না, শুধু ফিজিক্যাল জিওগ্রাফি পড়বে। যদি কারোর মনে হয় যে তার জিওগ্রাফি অপশনাল, তার দরকার নেই, সে শুধুমাত্র আর্ট অ্যান্ড কালচারের ক্র্যাশ কোর্স দেবে, সে সেটাও নিতে পারে। টোটাল পূর্ণ স্বাধীনতা রয়েছে এই বিষয়টাতে, ওটাতে কোনো আলাদা ব্যাপার নেই। অবজেক্টিভ ইংলিশের ব্যাপারটা তাই, অবজেক্টিভ ইংলিশ যেহেতু ডাব্লিউবিসিএসএ শুধুমাত্র লাগে, ইউপিএসসি প্রিলিমসে অবজেক্টিভ ইংলিশের ব্যাপার থাকে না, সুতরাং অবজেক্টিভ ইংলিশেরটাও সেপারেট ক্র্যাশ কোর্স রাখা হয়েছে। যারা পড়তে ইচ্ছুক তারাই জয়েন করবে, যারা পড়তে ইচ্ছুক নয় তারা জয়েন করবে না। ওটা তোমাদের হবে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাসে, মানে যে মাসটাতে তোমাদের ডিসেম্বর জানুয়ারিতে ইকোনমি আর জেনারেল সায়েন্স চলবে, সেই মাসটাতে কিন্তু তোমাদের অবজেক্টিভ ইংলিশের একটা সেপারেট ক্র্যাশ কোর্স আনা হবে। ওটার ফিজ অনেক কম হবে, মোস্ট প্রবলি 500 টাকা বা 400 টাকা হবে মান্থলি, মানে যেহেতু একটা সাবজেক্ট আর কি। ওখানে তোমাদের ওটা আলাদা হবে, যাদের জয়েন করতে ইচ্ছুক হবে তারা করবে, কোনো বাধ্যবাধকতা নেই যে সবাইকেই করতে হবে বা কিছু। এটাই ব্যাচের মধ্যে আসছে। ঠিক আছে, সাবজেক্টের এক্সামগুলো একটু ডেটগুলো একটু বলে দিচ্ছি। এখানে পলিটিক যেমন মোটামুটি 16টা ক্লাস লাগবে, 14ই নভেম্বর এক্সাম। আমাদের পলিটি কমপ্লিট হয়ে যাচ্ছে অক্টোবর মাসে। তো তোমাদের একটু বলে দিই, কেউ এটা ভাববে না যে টোটাল দিদির পড়ানো কমপ্লিট হয়ে যাক তারপর আমি রিভিশন দেবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, ভুল ডিসিশন। এটা কখনো করবে না। যেদিন যে সাবজেক্টটা যে টপিকটা পড়াবো সেদিন সেই রাত্রিবেলা, মানে ধরো আমি সকালে 12টায় ক্লাস দিচ্ছি, তুমি ক্লাসটা দেখলে, দেখার পরে বিকেলবেলা যে 4-5 ঘন্টা হাতে পাও, সেই 4-5 ঘন্টায় সেই সাবজেক্টটা, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে নাও। পড়লে পরের দিন আবার রিভাইজ করলে, পরের দিন আবার নতুন একটা ভিডিও আসলো, সেদিনে তুমি সেটা পড়লে, দিনেরটা দিনে পড়ে নেবে। হয়তো মুখস্থ হবে না, বাট অ্যাটলিস্ট 2-3 বার রিডিং করে রাখবে। এরপর কি হবে, ধরো অক্টোবর মাসে যখন পলিটি শেষ হয়ে যাচ্ছে, তুমি যে 14ই নভেম্বর পলিটির এক্সামের ডেট দিয়েছি, ওই প্রথম 2 উইকস, ঠিক আছে, একদম 1 তারিখ থেকে 14 তারিখ অবধি হোল হার্টেড রিভিশন করবে। তুমি যদি ভেবে থাকো যে 2 মাস আমি কোনো পলিটি করবো না, 14 দিনে সব কভার করবে, এটা খুব ভুল ধারণা, এটা করতে যাবে না। দিনেরটা কভার করবে, লাস্ট যে এক্সামের আগে যে দিনগুলো পাবে সেই দিনগুলোতে রিভিশন করবে। ঠিক তেমন ইকোনমির ক্ষেত্রেও তাই। ইকোনমি তোমাদের 9ই জানুয়ারি রেখেছি, তো ইকোনমি তোমাদের জানুয়ারি মাসের একদম শুরুর দিকেই আমি কমপ্লিট করিয়ে দেবো। মানে জানুয়ারি মাসটা পুরোটা আমি ইকোনমি করাবো না, ইকোনমি ধরো ফার্স্ট উইকে 5 তারিখের মধ্যে কমপ্লিট করিয়ে দেবো, কারণ ম্যাক্সিমামটা আমি চেষ্টা করবো ডিসেম্বরে করিয়ে দেওয়ার, কারণ না হলে এরপরে এক্সামের ডেট দিতে পারবো না, ডাব্লিউবিসিএস প্রিলিমসের যদি ডেট দিয়ে দেয়। আর যদি একান্তই পেছায় তো কপাল খুবই ভালো, বাট আমি পেছানোটা নিয়ে ভাবছি না। আমার টার্গেট জানুয়ারির মধ্যে টোটাল সিলেবাস কভার করানো। 9th জানুয়ারি তোমাদের ইকোনমি এক্সাম রয়েছে। অ্যানশিয়েন্ট মিডাইভেল একদম ফার্স্ট এক্সাম তোমাদের 31শে অক্টোবর। অ্যানশিয়েন্ট মিডাইভেল তোমাদের কমপ্লিট হচ্ছে সেপ্টেম্বরে। তোমরা 1 মাস হাতে সময় পাচ্ছ, 31শে অক্টোবর ডেটটা রেখেছি, কারণ হচ্ছে যেহেতু মাঝখানে তোমাদের দুর্গা পুজো রয়েছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, অনেক পুজো থাকে। অক্টোবর মাসটা মোটামুটি বাঙালির ফেস্টিভ্যাল মাসেই চলে যায়।
তো সেই সময় মোটামুটি 15 দিন 10 দিন তো পড়া বন্ধই থাকে, সবারই বন্ধ থাকে। তো সেই কারণে আমি এই সময়টা একটু এক্সট্রা দিলাম, 1 মাস মতো সময় দিয়েছি রিভিশনের জন্য। মডার্ন হিস্ট্রি বা INM যেটা আর কি একসাথেই হয়, রাজীবাইরে একসাথেই রয়েছে, ওটা তোমাদের হবে 12ই ডিসেম্বর। কমপ্লিট হচ্ছে মডার্ন হিস্ট্রি তোমাদের নভেম্বর মাসে, আর তারপর তো রিভিশনের জন্য তোমরা 11 দিন বা 12 দিন মতো পেয়ে যাচ্ছ। জেনারেল সায়েন্স তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তোমাদের জেনারেল সায়েন্সের এক্সামের ডেট রয়েছে 26শে ডিসেম্বর, ঠিক আছে? জেনারেল সায়েন্স মোটামুটি ধরে রাখো, এক সেকেন্ড আমি একটু দেখে নিই, মনে হয় ডেটটা 26শে ডিসেম্বর, হ্যাঁ 26শে ডিসেম্বর এক্স্যাক্টলি। কোথায় জানুয়ারি মাসে না, 26শে ডিসেম্বর হলে তো হবে না, তাহলে জেনারেল সায়েন্সের বোধহয় 2টো এক্সাম নিতে হবে, খুব সম্ভবত 2টো এক্সামই নিতে হবে, কারণ তোমাদের জানুয়ারিতে খানিকটা কমপ্লিট হচ্ছে, ডিসেম্বরে খানিকটা কমপ্লিট হচ্ছে। তো সেক্ষেত্রে একটু ডেট এদিক ওদিক হতে পারে, কারণ একদম জানুয়ারির শেষের দিকে যদি কমপ্লিট হয় তো সেক্ষেত্রে এক্সাম দেওয়ার ডেটের মানে পরীক্ষার ডেট চলে আসার একটা চান্স রয়েছে। তো ধরে রাখো 2টো এক্সাম করে পার্টেও নিয়ে নিতে পারি। ডিসেম্বরে যেটুকু শেষ হলো সেটা ডিসেম্বরে নিলাম, জানুয়ারিতে যেটা শেষ হলো জানুয়ারি শেষে নিলাম, সেটাই করে দেবো। জিওগ্রাফি হবে তোমাদের, এক সেকেন্ড আমি মনে হয় একটু ভুল লিখেছি, উল্টে লিখে ফেলেছি। জিওগ্রাফিটা হবে হচ্ছে 26শে ডিসেম্বর, আর জেনারেল সায়েন্স হবে 23শে জানুয়ারি। হ্যাঁ এটাই করেছি, মানে আমি মনে হয় ভুল লিখেছি, একটু খেয়াল করে রাখো। জিওগ্রাফি একটু ইয়ে করে নাও, নিজেরা একটু কারেকশন করে নিও। জিওগ্রাফিটা হবে হচ্ছে 26শে ডিসেম্বর, কারণ তোমাদের জিওগ্রাফি শেষ হচ্ছে নভেম্বর মাসে, তোমরা 26 দিন বা 25 দিন পাচ্ছ রিভিশনের, উল্টে গেছে অ্যাকচুয়ালি, লাইনটা উল্টে গেছে, আমিও তাই ভাবছিলাম ওগুলো ঠিক করে হবে। তো 26শে ডিসেম্বরে তোমাদের জিওগ্রাফি এক্সাম হবে, আর হচ্ছে জেনারেল সায়েন্স এক্সাম হবে হচ্ছে 23শে জানুয়ারি। তো আমাদের ক্লাস মোটামুটি সমস্ত সাবজেক্টেরই জানুয়ারি মাসের আমি চেষ্টা করবো 20-22 তারিখের মধ্যে কমপ্লিট করে দেওয়ার, যাতে তোমরা, কেন বলছি কারণ 23 তারিখে তোমাদের জেনারেল সায়েন্স লাস্ট সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দেবে, তোমরা দেওয়ার পরে তোমাদের 3টে ফুল মক টেস্ট দেবো আমি, 3টেই দিতে পারবো, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। এই 3টেতে তোমাদের ওই যেরকম একদম WBCS ফিলিমসে যেরকম কোশ্চেন আসে সেইভাবেই কোশ্চেন আসবে, 200টা কোশ্চেন থাকবে একদম ইংলিশ, যে সাবজেক্টগুলো আমার কাছে পড়ো, কারণ আমার কাছে যেগুলো পড়বে আর কি সেগুলো, আর যদি যারা ধরো কারেন্ট অ্যাফেয়ার্সে যদি পড়ো বা ইংলিশ যারা পড়বে, তো মোটামুটি সব সাবজেক্টই কভার হয়ে যাচ্ছে। ম্যাথ রিজনিংয়েরও আলাদা টিচার রয়েছে, তো মোটামুটি একদম প্রিলিমসে 200 নাম্বারই কভার হয়ে যাবে। তো যদি সেটা হয় সেক্ষেত্রে তোমাদের একদম 200 নাম্বারেরই একটা সেট থাকবে, যেরকম প্রিলিমসে অ্যাকচুয়াল কোশ্চেন আসে সেইভাবে 2.5 ঘন্টা সময় দেওয়া হবে, 3টে ফুল মক টেস্ট হবে। আর একটা জিনিস বলে রাখি, যারা ইউপিএসসি ব্যাচ তাদের কী হবে এক্সামটা একটু বলে দিই। যে ক্লাস টেস্টগুলো হচ্ছে, যেগুলো তোমাদের পলিটি, ইকোনমি, অ্যানশিয়েন্ট পিরিয়ড, মডার্ন হিস্ট্রি, জেনারেল সায়েন্স, জিওগ্রাফি, এগুলোর কোশ্চেন প্যাটার্ন কিন্তু ইউপিএসসি প্রিলিমস, WBCS মেন্স এবং ইউপিএসসি এবং WBCS প্রিলিমস 3টে স্ট্যান্ডার্ডেরই থাকবে। যারা WBCS মেন্সের কোশ্চেন দেখেছো তারা জানবে যে WBCS মেন্স আর ইউপিএসসি প্রিলিমসের স্ট্যান্ডার্ড সেম হয়। যে কোনো স্টেট PCS এর মেন্সের কোশ্চেন সবসময় ইউপিএসসি প্রিলিমসের স্ট্যান্ডার্ডেরই হয়ে থাকে। তো এটা মাথায় রেখো। প্রিলিমসের প্রিপারেশন, ইউপিএসসি প্রিলিমসের প্রিপারেশন কিন্তু প্রত্যেকটা WBCS অ্যাসপিরেন্টকেই নিতে হয়। হয়তো যে সাবজেক্ট লাগবে না সেগুলো স্কিপ করে যাবে, কিন্তু যে সাবজেক্টগুলো কমন সেই সাবজেক্টের স্ট্যান্ডার্ডের পড়াশোনা করতে হবে। সুতরাং ব্যাচে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কিন্তু সেই রকমই স্টেটমেন্ট কোশ্চেন থাকবে, মানে 1 লাইনের কোশ্চেন কিন্তু হাতে গোনা 10-20টা পাবে, তার বেশি পাবে না। মানে যেরকম প্রিলিমসের কোশ্চেন আসে, এটা কবে হয়েছে, এটা কে করেছে, ফ্যাকচুয়াল কোশ্চেন যেটাকে আমরা বলে থাকি, ওই 1 লাইনার কোশ্চেন কিন্তু হাতে গোনা, যদি ধরো 100টা কোশ্চেন থাকে 30টা কোশ্চেন ফ্যাকচুয়াল হবে, 30টা কোশ্চেন বা 40টা কোশ্চেন WBCS মেন স্ট্যান্ডার্ড হবে, আবার 30টা কোশ্চেন ইউপিএসসি প্রিলিম স্ট্যান্ডার্ড হবে, তার থেকে একটু হাই হবে। একটা ধরো 50%, একটা 90%, একটা 100%, এইরকম হয়তো স্ট্যান্ডার্ডগুলো হবে। তো কঠিন, সোজা, মিডিয়াম সমস্ত লেভেলেরই কোশ্চেন থাকবে পরীক্ষার ক্লাস টেস্টগুলোতে। তো সেখান থেকে তোমাদের ইউপিএসসি প্রিলিমসের যে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেনের, সেটা তোমরা ওখান থেকে পেয়ে যাবে। এরপর আসবো হচ্ছে ফুল মক টেস্ট, যে 3টে WBCS প্রিলিমসের জন্য বলছি। যারা ইউপিএসসি প্রিলিমস দেবে, তোমাদের যখন প্রিলিমসের ডেট হবে, মানে 5ই জুন ডেট দিয়েছে, তো ওই এপ্রিল মাসের দিকে তখনও তোমাদের এরকম 3টে ফুল মক টেস্ট হবে। প্রিলিমসের আগে তোমাদেরও এরকম 3টে ফুল মক টেস্ট নেওয়া হবে, যে সাবজেক্ট আমি পড়াবো সেই সাবজেক্টের ওপর থেকে, ঠিক আছে? সেই সাবজেক্টের ওপর থেকে তোমাদের 3টে ফুল মক টেস্ট তোমাদেরও দেওয়া হবে, ওদের যেরকম প্রিলিমসের আগে হচ্ছে ওরকম তোমাদেরও হবে। এরপর আসবে হচ্ছে প্রিলিমসের পরের ব্যাপারটা। প্রিলিমসের পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4টে মাস থাকবে আমাদের। এক্সাম কবে হবে সেটা বলতে পারবো না, বাট আমরা 4 মাসে মেন্সের সিলেবাস কভার করব। তো তোমাদের 1 ফেব্রুয়ারি মার্চ মাসে যেটা হবে, অবজেক্টিভ ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বেঙ্গলি, এটা কমন থাকবে ইউপিএসসি ব্যাচেও WBCS ব্যাচেও, কারণ ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি ইউপিএসসি মেন্সেও থাকে, WBCS মেন্সেও থাকে। এনভায়রনমেন্ট কমন সাবজেক্ট, যেটা WBCSেও আছে, ইউপিএসসি প্রিলিমসেও আছে। তো সেই সময় তোমাদের এনভায়রনমেন্ট হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা টেকনোলজি পার্টটা, স্পেশালি টেকনোলজি পার্টটা
যেটা প্রিলিমসে থাকে না বাট ডাব্লিউবিসিএস মেন্সে থাকে, এবং ইউপিএসসি প্রিলিমসে ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট টপিক। টেকনোলজি, এনভায়রনমেন্ট, স্ট্যাটিক জিকে, তার সাথে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি, যে সাবজেক্টগুলো আমাদের মেন্সের সিলেবাসে অনলি থাকে এবং প্রিলিমসের সিলেবাসে তখন আমরা করিনি, সেই সাবজেক্টগুলো নেক্সট 4 মাসে হবে। এবং মোটামুটি এপ্রিল মাসের মধ্যে আমাদের সবটাই আশা করছি কমপ্লিট হয়ে যাবে। মে মাসটা থাকবে রিভিশনের জন্য। মে মাসটা তোমাদের কী করানো হবে, যেগুলো আমরা প্রিলিমসে করে এসেছিলাম, এই 5 মাসে যে সাবজেক্ট করে এসেছিলাম সেগুলো তো যেহেতু অনেকদিন বন্ধ রয়েছে, 3 মাস ধরে বন্ধ রয়েছে, ভুলে যাওয়ার চান্স থাকবে, সেগুলোর ওপরে তোমাদের ডেলি গুগল মিটে লাইভ ক্লাস হবে। মে মাসটাতে কী হবে, যাতে তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে, যদি কোথাও ভুলে গিয়ে থাকো, কোথাও কোনো কনসেপ্ট মনে পড়ছে না, কোথাও কোনো অসুবিধা হচ্ছে, যেখানে তোমাদের টোটালি পড়া ধরার একটা ব্যাপার থাকে, কারণ আমি কিন্তু ব্যাচে পড়া ধরি, ঠিক আছে, মানে ওই বাচ্চা পড়াশোনার মতোই পড়াই, পড়া ধরি, হোমওয়ার্ক দিই, জিজ্ঞাসা করি, পরীক্ষা নেই। তো কারণ কি আমার মনে হয় শুধু পড়ালেই হয় না, এইগুলো যদি কন্টিনিউয়াসলি চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে পড়াশোনাটা হয় না। শুধু ভিডিও দিয়ে গেলাম, এতে তোমাদের মনে হবে যে আছে ঠাকুর পরে দেখে নেবো, এটা হয় না। তো সুতরাং একটা যদি প্রেশারের মধ্যে থাকো কন্টিনিউয়াসলি, তাহলে পড়াশোনাটা নিজেরও হয়। তো সেই জন্য কিন্তু পড়াও ধরা হবে এবং গুগল মিটে তোমাদের মুখে পড়া ধরা হবে। ফার্স্টে ওই লাস্ট 1 মাসে তোমাদের টোটাল রিভিশন যা যা সিলেবাসে রয়েছে এই ডাব্লিউবিসিএস মেন্সে টোটালটা রিভাইজ হবে। এটা গেল। এরপর আসবো মে মাসের ক্ষেত্রে। মে মাসের ক্ষেত্রে যেটা হবে, মে মাসেও তোমাদের ভাগ করে দেবো। কীরকমভাবে ভাগ করে দেবো একটু বলি। ইউপিএসসি ব্যাচের প্রিপারেশনটা একদম অন্যরকম হয়ে যাবে, ডাব্লিউবিসিএস ব্যাচের প্রিপারেশনটা একদম অন্যরকম হয়ে যাবে। তখন যারা ডাব্লিউবিসিএস তাদের বলে দেবো যে আজকে তোমাদের রয়েছে, তোমরাই শুধু জয়েন করবে। যারা শুধু ইউপিএসসি প্রিলিমস দেবে বা যদি এমন কেউ থাকো যে সেও ইউপিএসসি প্রিলিমসও দিচ্ছ, সে জয়েন করতে পারবে। তাদেরকে একরকমভাবে গাইড করা হবে প্রিলিমসের 1-1.5 মাস আগে থাকতে, এবং যারা ডাব্লিউবিসিএস নেয় তাদেরকে আর একরকমভাবে গাইড করা হবে। কারণটা কি, কারণ আমাদের যেটুকু বোঝাবার ছিল, সেম সাবজেক্ট ছিল, সেটা একসাথে ইন্টিগ্রেটেডলি হয়ে গেছে। কিন্তু এরপর যে জায়গাগুলো আলাদা রয়েছে, যেগুলোতে এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা যেটাকে বলে, তখন ডাব্লিউবিসিএস মেন্সের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করানো হবে। সেটাতে ইউপিএসসি ব্যাচ পার্টিসিপেট না করলেও পারবে। আবার ইউপিএসসি ব্যাচে ইউপিএসসি প্রিলিমসের কোশ্চেন সলভ করানো হবে, সেখানে ডাব্লিউবিসিএস এর মেন্সের ব্যাচের স্টুডেন্টরা না জয়েন করলে নাও করতে পারে। তো লাস্ট 1-1.5 মাসে তোমাদের ব্যাচটা একটু আলাদা করে দেওয়া হবে। কিছুই না, আলাদা মানে তোমরা একই সাথে থাকবে, শুধু তোমরা যারা ইউপিএসসি তারা ওই লিঙ্কে জয়েন করবে, যারা ডাব্লিউবিসিএস তারা অন্য লিঙ্কে জয়েন করবে, এটাই। তো এই হচ্ছে তোমাদের ফুল কভারেজ সিলেবাসে কীভাবে কী হবে বলে দিলাম। আশা করি ক্লাস রিলেটেড আর কোনো ডাউট থাকবে না, মনে হয় সবই ডিসকাস করে দিয়েছি। এরপর হচ্ছে তোমাদের যাবতীয় যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, কে কবে থেকে প্রিপেয়ার করছো, কার কোন সাবজেক্টে অসুবিধা, কোন সাবজেক্টটার উপর এমফাসাইজ বেশি করলে ভালো হয়, বা যদি কেউ থাকো যে মনে হচ্ছে যে দিদি রুটিন বানিয়ে দিলে সুবিধা হয়, একটা স্ট্র্যাটেজি বানিয়ে দিলে সুবিধা হয়, আমি বানাতে পারছি না, তো সেইগুলো এবার হচ্ছে তোমরা যেটা বলবে। আমার যেটুকু ডিসকাস করার আমার হয়ে গেছে, এবার তোমাদের কোশ্চেন থাকলে তোমরা বলো, আমি সেই অনুসারে অ্যান্সার দেবো। হ্যাঁ বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। যদি না থাকে কোনটা বলো, কোনটা কিনতে হবে? পুনাম দালাইয়া না, যদি অন্য কোনো বই থাকে সেখান থেকেও পড়তে পারো, ঠিক আছে। মানে বইয়ের ব্যাপারে বলি, কোনোটার কোনো বাধ্যবাধকতা নেই যে এই সেম বইটাই কিনতে হবে, ঠিক আছে। আমার যে নোটটা সেটা এই বইয়ের ওপর বেস করে, যদি তোমার কাছে অন্য কোনো হিস্ট্রি বই থাকে তুমি সেই বই থেকে আগে ওই চ্যাপ্টারটা পড়ে নেবে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে কোনো বই পড়লে হবে। হ্যাঁ বল। এনসিআরটি দুটো কি আছে? ওল্ড এনসিআরটি আছে, রমেশ সিং, আর.এস. শর্মা, সতীশ চন্দ্রা। আচ্ছা লাগবে না, এনসিআরটি দুটো করলে মোর দ্যান এনাফ। এনসিআরটি করে নোটটা রিভাইজ করলেই হয়ে যাবে। যে কোনো সোর্সই, ইকোনমির ক্ষেত্রেও তাই। ইকোনমিতে আমি যেমন শ্রীরামের বইটা ফলো করি, কিন্তু যদি কারোর কাছে শ্রীরামের বইটা না থাকে, নিতিন সিংহানিয়ার বই থাকে বা সঞ্জীব বর্মার বই থাকে, সে চাইলে সেই বইটার থেকেও পড়তে পারো। কারণ চ্যাপ্টার, দেখো একটা কথা বলি, বই বদলে গেলে ইকোনমি বদলে যায় না, হিস্ট্রি বদলে যায় না।
শুধুমাত্র দ্য ওয়ে অফ রাইটিং, লেখার ধরনটা একটু বদলে যায়, এক একজন রাইটার এক এক রকমভাবে লেখে, কিন্তু ভেতরে যে কোর কনসেপ্টটা থাকে বা যেটা তারা অ্যাকচুয়ালি বলতে চায়, কেউ ভুল ইনফরমেশন দেয় না, সবাই সেম ইনফরমেশনই দেয়। তো তুমি যে বইই চাও না কেন ফলো করতে পারো। শুধু আমার ব্যাচে আমি এই বইগুলো ফলো করি নোট বানাবার জন্য। তো তোমরা চাইলে যে কোনো একটা বই পড়লে, তাহলে পড়ার পরে নোটটা এটা করলে তোমাদের আরও বেটার হলো, দুটো কভারেজ হয়ে গেল। হয়তো ওই বইটাতে এমন এক্সট্রা কোনো ইনফরমেশন থাকতেই পারে যেটা হয়তো আমার নোটে নেই, তো তাহলে হয়তো তোমার এক্সট্রা আরও একটু বেশি কিছু জানা হয়ে যাবে। বই নিয়ে কোনো অসুবিধা নেই, বই যে যার মতো করে মডিফাই করে নিতে পারো, সেম চ্যাপ্টারটা রিভাইজ করলেই হলো। ধরো আজকে যদি আমি তোমাদের সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট পড়াই মডার্ন হিস্ট্রি থেকে, রাজীব আহির থেকে, তোমার কাছে যদি না থাকে তুমি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটাই বিপিন চান্দা থেকে পড়ো, বা তুমি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটাই হচ্ছে জীবন মুখোপাধ্যায় থেকে পড়ো, যেখান থেকেই হোক সেম চ্যাপ্টারটা পড়ো, ব্যাস অ্যাপ্রোচটা এরকম থাকা দরকার। আর একটা জিনিস যেটা আমি মিস করে গেছি বলতে, সেটা হচ্ছে অ্যাপ্রোচের ক্ষেত্রে যদি বলি, প্রথমবার রিডিং করবে, সেকেন্ড টাইম রিডিং করবে, থার্ড টাইম থেকে মুখস্থ করার চেষ্টা করবে, সেটা নোট হোক বা বই হোক, থার্ড টাইম থেকে মুখস্থ করবে। করার পরে প্রিভিয়াস ইয়ারটা মাস্ট পড়তে, সলভ করতে করতে যাবে। যেই মুহূর্তে তুমি একটা চ্যাপ্টার পড়ছো, যারা WBCS তাদেরকে বলবো স্ক্যানার মাস্ট, ভীষণ দরকার বইটি। স্ক্যানার থেকে সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ একদম প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেওয়া রয়েছে। একটা চ্যাপ্টার পড়লে ইন্দাস ভ্যালি করলে, রিভিশন করলে, মুখস্থ করলে, করে প্রিভিয়াস ইয়ার থেকে WBCS প্রিলিমসের কোশ্চেন সলভ করো। ঠিক যারা UPSC অ্যাসপিরেন্ট তারা কী করবে, তারা হচ্ছে দিশা পাবলিকেশনই আর একটা এরকম বই হয় প্রিভিয়াস ইয়ারের 26 বছরের, 21-এর প্রিলিমস হয়ে গেলে 27 বছরেরও বেরিয়ে যাবে। দিশা পাবলিকেশনের ওই বইটা কিনে নেবে, 27 বছরের যেটা বেরোবে 21 অবধি থাকবে সেটাতে। তোমরাও ইন্দাস ভ্যালি পড়লে, পড়া হয়ে গেল, ওখান থেকে তোমরা ইন্দাস ভ্যালির প্রিভিয়াস ইয়ার সলভ করলে। অ্যানশিয়েন্ট হিস্ট্রি কমপ্লিট হয়ে গেলে অ্যানশিয়েন্ট হিস্ট্রির পুরো প্রিভিয়াস ইয়ার সলভ হয়ে গেল। একটা কথা মাথায় রাখবে, প্রিভিয়াস ইয়ার আর সিলেবাস এই দুটো যার জানা নেই বা যার মুখস্থ নেই, তার পক্ষে এক্সাম ক্র্যাক করা খুব মুশকিল। সবার আগে সিলেবাস মুখস্থ করতে হয়, তারপর প্রিভিয়াস ইয়ারটাকে চেক করতে হয়। প্রথম দিকে চেক করতে হয়, সলভ করতে হয় না, জাস্ট চেক করা। দিনে 30 মিনিট রেখে দাও, জাস্ট 30 মিনিট উল্টে পাল্টে কোশ্চেনগুলো দেখো, চোখেই দেখো, আর কিছু না, পড়তে হবে না কিছু না, জাস্ট চোখে দেখে যাও, চোখে দেখলেও অনেকটা কাজ হবে। এবার যেই পড়া হয়ে গেল তারপর থেকে সলভ করতে শুরু করো, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি মানে একটা ফুল ফ্লেজেড প্রপার প্রিপারেশন যেটাকে বলে। কারণ হচ্ছে কখনো এটা ভাবে না যে কতটা বই কমপ্লিট হচ্ছে, কতটা তুমি দিনে ক ঘন্টা পড়ছো, এটা একেবারেই ম্যাটার করে না, যতক্ষণ না তুমি একটা সাবজেক্টের টোটালটা পারছো কোশ্চেন সলভ করতে। এটা মাথায় রাখবে যে তুমি কতটা পারছো কোশ্চেনগুলো সলভ করতে। যদি দেখো যে হ্যাঁ এই সাবজেক্টে আমি পড়েছি, প্রিভিয়াস ইয়ার সলভ করেছি, মক টেস্ট সলভ করেছি, আমি কোশ্চেনগুলো সলভ করতে এবেল হচ্ছি, তার মানে তোমার পড়াটা ঠিকঠাক করেছে, আদারওয়াইজ পড়া ঠিক হবে। আচ্ছা, এক সেকেন্ড আমি একটু মেসেজগুলো চেক করে দিই। যদি ইকোনমি, এনভায়রনমেন্ট, অ্যানশিয়েন্ট হিস্ট্রি এগুলোর সোর্স বলবো। ইকোনমির জন্য হচ্ছে আমি শ্রীরামটা ফলো করি, তোমরা চাইলে যে কোনো বই ফলো করতে পারো। এনভায়রনমেন্টের শঙ্কর IAS ফলো করে থাকি, তোমরা চাইলে, আমি অ্যাকচুয়ালি শুধু শঙ্কর IAS বলবো না, ভিশন IAS এর নোট এবং শঙ্কর IAS এর নোট দুটো পাইল আপ করা, মিক্সচার করা, ঠিক আছে? কারণ যেহেতু আমি অনেকগুলো সোর্স পড়েছিলাম। অ্যানশিয়েন্ট হিস্ট্রির সোর্স যদি বলে আমার পুনাম দালাল ভাইয়া, তোমরা চাইলে যে কোনো সোর্সই ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। সচিন লিখেছো দিশা পাবলিকেশনের বুকটার নাম কি? দিশা পাবলিকেশনের বুকটার নাম আমার কাছে বইটা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো। এই বইটা, ঠিক আছে, এই বইটা হচ্ছে দিশা পাবলিকেশন, এটা 26 বছরের। তো তোমরা যদি এর পরে কেনো তাহলে 21 বছরের পেয়ে যাবে। আমার কাছে এই বইটা দুটো বই রয়েছে, একটা 23 বছরের কিনেছিলাম 2018 সালে, ওখানে 2017 অবধি কোশ্চেন এডিশন ছিল। এটা আবার রিসেন্ট 2021-এ কিনেছি দিল্লি থেকে আসার আগে। তো এটাতে তোমার 20 প্রিলিমস অবধি রয়েছে। তো এটা আবার পরের বছর যদি, এইটা অ্যাকচুয়ালি আমি আপডেটেড কিনি, কারণ হচ্ছে ওই না হলে নিজেকে আবার কোশ্চেন থেকে খুঁজে খুঁজে বার করতে হয়, এই একটা প্রবলেম হয়। আর একবার একটা কোশ্চেন সলভ হয়ে গেলে তখন তো ওটা দাগানো হয়ে যায়, ওটা আর সেকেন্ড টাইম সলভ করা যায় না। যেহেতু 23 বছরেরটা একবার সলভ হয়ে গেছিলো, তো ওই কারণে এটা কিনেছি। তোমরা 21-এর প্রিলিমসটা অক্টোবরে হয়ে যাক, ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে যদি তোমরা বইটা কেনো তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে, যারা UPSC ব্যাচ তাদের হয়ে যাবে, অসুবিধা হবে না। যা ডিসেম্বর জানুয়ারি মাসে তোমরা 27 বছরের এডিশনটা পেয়ে যাবে। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এখানে কি কি টপিক কভার হয়েছে বলছি। টপিক ওয়াইজ এসএ পেপার অফ লাস্ট 27 ইয়ার্স, 27 বছরের এসএর কোশ্চেন রয়েছে 1993 থেকে 2019। টপিক ওয়াইজ মেন্স পেপার সিন্স নিউ সিলেবাস 2013 থেকে 2019। আর প্রিলিমসের সিলেবাস পুরো রয়েছে, মানে প্রিলিমসের কোশ্চেন পেপার পুরো রয়েছে। সিস্যাটের কোশ্চেন পেপার 2013 থেকে 2020 অবধি রয়েছে, 100% অথেন্টিক এবং ডিটেল সলিউশন বাই মৃণাল প্যাটেল। এখানে তোমার প্রিলিমস, মেন্স, এসএ পেপার, সিস্যাট যাবতীয় সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে। প্রিলিমসেরগুলোর সলিউশন রয়েছে, বাট মেন্সেরগুলোর মোস্ট প্রবাবলি সলিউশন নেই, শুধুমাত্র কোশ্চেনগুলোকে জট ডাউন রয়েছে, ইফ আই এম নট রং, যদি সেটাই, হ্যাঁ একদমই তাই।
কোশ্চেনগুলোই রয়েছে সিলেবাস ওয়াইজ, বাট কোনো অ্যান্সার নেই মেন সেটটায়। বাট প্রিলিম সেটটায় কিন্তু সলিউশনও দেওয়া রয়েছে, অ্যান্সার কোশ্চেনও রয়েছে, সলিউশনও রয়েছে, ঠিক আছে? এই বইটা খুব খুব দরকার। আচ্ছা, তো এরপরে আমি একটু 1 to 1 করে কথা বলে নিই, কার কীরকম ব্যাকগ্রাউন্ড আমাকে একটু জানাবে, তাহলে আমার একটু পড়াতে সুবিধা হয়। যদি কোনো পার্টিকুলার সাবজেক্টে কোথাও কোনো অসুবিধা হয়, যে সাবজেক্টগুলোতে অসুবিধা হচ্ছে, তাহলে যদি কারো মনে হয় যে জানাবে তাহলে বলবে। আর এখানে কারা কারা একদম বিগিনার আমাকে আগে একটু সেটা বলো, মানে একদম এটাই 22এই ফার্স্ট টাইম দেবে, WBCS UPSC দুটোর ক্ষেত্রেই বলছি, একদম 22এই ফার্স্ট টাইম দেবে বা আগে পড়োনি আমার কাছেই ফার্স্ট টাইম পড়ছো, যদি সেরকম কেউ থাকো তাহলে সেটা বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মোস্ট অফ দ্য তোমরা সবাই বলতে গেলে একদমই বিগিনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই যদি বিগিনার হও ঠিক আছে। আর যদি কেউ সিনিয়র অ্যাসপিরিয়েন্ট থেকে থাকো, আমার আগের ব্যাচে যেমন মার্চ মাসের ব্যাচে প্রচুর সিনিয়র অ্যাসপিরিয়েন্ট রয়েছে, তো তাদের খুব একটা অসুবিধা হয় না ধরতে, কিন্তু যারা বিগিনার তাদেরকে বলবো একটু ধৈর্য ধরবে, সময় দেবে। প্রথম প্রথম ভয় লাগে, প্রথম প্রথম মনে হবে এগুলো কী মাথায় ঢুকছে না, একদম প্যানিক হবে না, ঠিক আছে? যেটা করতে এক একটা অ্যাসপিরিয়েন্টে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর লাগে, এটা তোমাদের পক্ষে কখনোই 1 মাসে বা 5 মাসে করা সম্ভব নয়। আমি 5 মাসে সিলেবাস কভার করাচ্ছি এটা ভেবে, যাতে তোমরা অন্তত যাদের ক্যাপাসিটি আছে প্রিলিমসটা পাস করার, তারা যেন তাদের জন্য এটা আফসোস না হয় যে আমার সিলেবাসই কমপ্লিট হয়নি, সেই জন্য আমি পাস করতে পারলাম না। সেই জন্য আমি তাড়াহুড়া করে সিলেবাসটা কমপ্লিট করাচ্ছি বা বেশি ক্লাস দিচ্ছি। দ্যাট ডাজন্ট মিন যে তোমার যদি মনে হয় যে তুমি 5 মাসে পারবে না, সময় নাও, কোনো অসুবিধা নেই। যদি কারোর মনে হচ্ছে যে তোমার গ্রাস্পিং পাওয়ার কম বা তোমার একটু সময় লাগে যে কোনো জিনিস বুঝতে, বা তুমি অনেক দিন পড়াশোনার থেকে ডিটাচ ছিলে, নতুন এসছো, বা হয়তো এই লাইনটাতেই প্রথম, যদি কোনো লাগে, 5 মাসটা কিন্তু খুব সাফিসিয়েন্ট, অনেক সময় এরকমটা নয়। যদি সময় অনেক যদি বিশাল সময় হতো, তাহলে এক একজন সিনিয়র অ্যাসপিরেন্টরা বা আমার মতো অ্যাসপিরেন্টরা 3 বছর 4 বছর ধরে প্রিপেয়ার করতো না। তো এটা এই লাইনে, সিভিল সার্ভিস লাইনে প্রচুর সময় যায়, এক্সাম প্রসেসেই 3 বছর চলে যায়, তাছাড়া তো প্রিপারেশনের জন্য মিনিমাম 2 বছর সময় দিতেই হয়। তো একদম প্যানিক করবে না, ভয় পাবে না, ধীরে সুস্থে এগোবে। আর কোথাও কোনো অসুবিধা হলে আমি বারবার বলে দিচ্ছি, যে কোনো সময় গ্রুপে তো জিজ্ঞাসা করতেই পারো কোনো কোশ্চেন থাকলে। আর তোমাদের ফোন কলিংয়েরও সময় দেওয়া হয়, দুপুরে 2টো থেকে 3টের মধ্যে ফোন করবে, রাতে 10টা থেকে 11টার মধ্যে ফোন করবে, এই টাইমটাতে ফোন করলে পাবে। আদারওয়াইজ যদি মনে হয় যে ফোন করতে অসুবিধা আছে বা কিছু, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি বলে দেবো। গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, শুধু টেলিগ্রামে ইনবক্সে মেসেজ না করাই ভালো, কারণ আমি প্রচুর মেসেজ আসে বলে চেক করতে পারি না। যে কোনো দরকারে, হ্যাঁ, যে কোনো অসুবিধায় যদি মনে হয় যে শেয়ার করতে চাও কোনো রকম কিছু, কোনো দ্বিধাবোধ করবে না, কারণ আমার সাথে আগের ব্যাচে যত স্টুডেন্ট আছে কেউ কিন্তু সেই প্রফেশনাল সম্পর্ক না, প্রত্যেকের সাথে পার্সোনাল সম্পর্ক। যার যেরকম সমস্যা হয়, যে কোনো ফিনান্সিয়াল ইস্যুস হোক, বাড়ির সমস্যা হোক, পড়াশোনা রিলেটেড হোক, যে কোনো দ্বিধাবোধ করবে না, জানাবে। কারণ না জানালে আমি বুঝতে পারবো না। যদি কোথাও পড়া বুঝতেও অসুবিধা হয়, যে দিদি এই জিনিসটা ভালো লাগছে না, নতুন করে কিছু একটা পড়াও, বা যদি কখনো মনে হয় দিদি এইভাবে না পড়িয়ে আর একটু এইভাবে পড়ালে বেটার হতো, কোনো সলিউশন সাজেশন যদি থাকে, ফিডব্যাক থাকে, অবশ্যই বলবে, আমি সেইভাবেই পড়াই, স্টুডেন্টদের ডিমান্ড অনুসারেই পড়াবো। আচ্ছা, এরপর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো, যদি কোনো কোয়ারিজ থাকে, যদি কিছু ডাউট থাকে বা কিছু জানাতে চাও আমাকে, সেরকম যদি কিছু থাকে তাহলে জানাতে পারো। আচ্ছা, ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিংয়ে দেখো, ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিংয়ের আমার ব্যাচ আছে, কিন্তু আমি বাইরের স্টুডেন্টকে ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিংয়ে কখনো পড়াইও না। আমি কোনোদিনও ইউটিউবে পাবলিকলি বলেও ভিডিও করিনি যে আমি ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিংয়ের ব্যাচ করাই। আমার 2019 সালের ব্যাচে যারা প্রিলিমসের ব্যাচে পড়তো, তাদের থেকে 4টে স্টুডেন্ট পড়েছিল নিজে থেকে যে আমি তোমার কাছে মেন্স অ্যান্সার রাইটিং পড়তে চাই। ওদের প্রিলিমসের ব্যাচ করার পর ওরা স্যাটিসফাই ছিল যে হ্যাঁ আমি ক্যাপাবল, আমি পড়াতে পারবো, সেটা ভরসা করে ওরা বলেছে। 2020 ব্যাচেও তাই ছিল, 16টা স্টুডেন্ট প্রিলিমসের ব্যাচে ছিল, 4টে স্টুডেন্ট যারা ইউপিএসসি মেন্সের ব্যাচে পড়েছিল। এবারেও তাই হয়েছে। এবারেও তোমার এই মার্চ মাসে যে ব্যাচটা শুরু হয়েছে ইউপিএসসি, সেই ব্যাচটার থেকেও 7-8টা মতো স্টুডেন্ট রয়েছে যারা মেন্স অ্যান্সার রাইটিংয়ের ব্যাচ জয়েন করতে চাইছে। ওদের শুরু হবে, আর হয় 3 মাসের ক্র্যাশ কোর্স হয়, ঠিক আছে? আমি ওরকম টানা বছর ধরে যেরকম প্রিলিমসের ব্যাচ করাই, ওভাবে মেন্সের ব্যাচ করাই না। তোমাদের ক্র্যাশ কোর্স মতো হয়। ওখানে তোমাদের হচ্ছে টোটাল যে মেন্সের সাবজেক্টগুলো, যেমন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশন, গভর্নেন্স, সোশ্যাল ইস্যু, যেগুলো শুধু মেন্সে থাকে, ইউপিএসসি মেন্সে থাকে, সেই সাবজেক্টগুলোকে পড়ানো হয়। তার সাথে শর্ট নোট দেওয়া হবে, এবং ওই সাবজেক্টটা কমপ্লিট হয়ে গেল, তার উপর থেকে 10টা বা 15টা মেন্সের কোশ্চেন দেওয়া হলো। সেগুলো তারা বাড়িতে লিখবে, লেখার পদ্ধতিও বলে দেওয়া হয় কীভাবে লিখতে হয়। আমার যতটুকু অ্যাজ পার মাই নলেজ, আমি যেহেতু মেন্স দিইনি, তো আমার নলেজ একদম আলটিমেট নলেজ বলবো না, বা আমিও খুব করে বলবো না।
তো যতটুকু আমি জানি অ্যান্সার রাইটিংয়ে লিখতে হয়, বা আমি টেস্ট সিরিজ তো দিয়েছি ভিশনে, তো সেই অনুসারে যা ফিডব্যাক পেয়েছি সেই সেম ফিডব্যাকটাই স্টুডেন্টদেরকে বলি যে এভাবে লিখতে হয়, ওভাবে লিখতে হয়। যেভাবে ভিশন আমাকে গাইড করেছে আমি ওভাবেই গাইড করার চেষ্টা করি। কারণ কী হয়, অনেক সময় সবার পক্ষে তো অতগুলো টাকা দিয়ে জয়েন করা সম্ভব হয় না, কারণ এক একটা ইনস্টিটিউটে টেস্ট সিরিজ 30,000, 40,000, কোনোটা 20,000 এরকম ফিস থাকে। সেখানে মান্থলি যদি কেউ 1,000 টাকায় করিয়ে দেয়, যাদের ফিনান্সিয়াল প্রবলেম তাদের সুবিধা হয়। তো যারা যে করতে চায়, নিজে থেকে যদি বলে যে আমাকে মেন্সের ব্যাচ পড়াও, আমি শুধুমাত্র তাদেরই পড়াই। আদারওয়াইজ নিজে থেকে আমি কোনোদিনও মেন্সের ব্যাচ স্টার্ট করিনি। তোমরা পড়ো, পড়ে যদি তোমার 2 মাস 3 মাস পড়ার পরে যদি মনে হয় যে হ্যাঁ দিদির কাছে পড়ে আমি পড়া বুঝতে পারছি, পড়তে সুবিধা হচ্ছে, আমি মেন্সের ব্যাচ পড়তে ইচ্ছুক, তখন তুমি জয়েন করবে। আর এমনিটাও এখন হবে না, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টে মাসে হচ্ছে মেন্সের ব্যাচ হয়। প্রত্যেক বছরই তাই হয়, লাস্ট 3 বছর ধরে তাই হয়ে আসছে। ঠিক এই 3 মাসে ক্র্যাশ কোর্স মতো হয়, 3টে জিএস পেপারকে কভার করানো হয়, GS1, GS2, GS3। এই 3টে জিএসের যে তোমার যে ইয়েগুলো রয়েছে, যে এক্সট্রা টপিক যেগুলো প্রিলিমসে হয়ে গেছে ওগুলো আর হয় না, যেগুলো এক্সট্রা টপিক সেগুলোকে পড়ানো হয়, নোট দেওয়া হয়, কোশ্চেন দেওয়া হয়, কোশ্চেন লেখানো হয়, এটাই। আর এথিক্স পেপারটা আমি পড়াই না। এথিক্স পেপারটা আমার মনে হয় আমি ক্যাপাবল নই, কারণ এথিক্স পেপার লিখতে গেলে, পড়াতে গেলে অনেক বেশি ম্যাচিওর হতে হয়, বা নলেজেবল হতে হয়, বা একটা সিনিয়র হতে হয়। আমার যেটা মনে হয় আমি এখনও ততটা হয়ে উঠিনি। জিএসএস সাবজেক্টটা মুখস্থের ওপর থাকে, জিএসএস সাবজেক্ট কনসেপচুয়ালের ওপর থাকে, বাট এথিক্সটা একটু স্ট্যান্ডার্ড জিনিস। তো সেই জন্য আমার মনে হয় এথিক্সটার জন্য কোনো কোচিং নেওয়াটা বেটার অপশন। আর এথিক্সের আমি নিজে যেহেতু ভিশনের স্টুডেন্ট ছিলাম, ভিশনে এথিক্সের ক্লাস করতাম আমি, আমার ইচ্ছে আছে যদি আমি এগুলো করে সময়ে কুলোতে পারি, কারণ আমি সময় পাই না বলে, যদি সময় কুলোতে পারি আমি ইউটিউবে এথিক্স রিলেটেড কয়েকটা ফ্রি ভিডিও দিয়ে দেবো। যেরকম তোমাদের আগের বছর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়েছিলাম, বা নেক্সট ইয়ার যেমন WBCS এর প্রিলিমসের আগে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি ক্লাসই করিয়ে দেবো অ্যাচিভার্স ইয়ারবুক থেকে, ঠিক সেরকম ইচ্ছা আছে এথিক্সের কয়েকটা ক্লাস দিয়ে দেবো। কারণ যেটার জন্য আমি নিজে সেলফ কনফিডেন্ট নই, সেটার জন্য পেড ব্যাচ পড়ানোটা উচিত নয়, আমার এটা পার্সোনালি মনে হয়। যেটাতে আমি কনফিডেন্স পাচ্ছি না, আমি কেন পয়সা নিয়ে পড়াতে যাবো? তো সেটা ইউটিউবে আমি ফ্রি ভিডিও দেবো, যাদের পছন্দ হবে তারা দেখবে, দেখবে না, বাট GS 1, 2, 3 যে রয়েছে সেইখানটা আমার কাছে পেয়ে যাবে। আর এসের পেপারটার কথা যদি বলো, এসে পেপারটা ডোন্ট ওয়ারি, ইংলিশ বেঙ্গলি যখন পড়ানো হবে আমি তার সাথে ইন্টিগ্রেট করে পড়িয়ে দিই, ঠিক আছে? ওটা আমি আলাদা করে আর ফিজও নেই না, আলাদা করে কিছু করি না, কারণ ইংলিশ বেঙ্গলি যখন তোমাদের পড়াবো তার মধ্যে এসে পেপারটা অটোমেটিক্যালি চলে আসে। ইংলিশ লিখতে গেলে এসে আসে, তখন আমি ইউপিএসসিতে এসে পেপারে কীভাবে এসে লিখতে হয় বা কীরকম অ্যাজ পার মাই নলেজ আমি সেভাবে করিয়ে দিই, ঠিক আছে? আর যদি কারোর মনে হয়, আমি আবারও বলছি, আমি আগের ব্যাচের স্টুডেন্টদেরও বলে রাখি, যদি কারোর ফিনান্সিয়াল ইস্যুস না থাকে, যদি কারোর মনে হয় যে ইনস্টিটিউটের একটা লামসাম অ্যামাউন্ট বেয়ার করতে পারবে, অবশ্যই যে কোনো ইনস্টিটিউটে জয়েন করাটা অবশ্যই ভালো। তারা আমার থেকে অনেক বেটার নলেজ দেবে। আমি একবারও বলবো না যে আমারটাই ভালো বা কিছু, আমি পড়াই অ্যাজ পার মাই নলেজ। এবং যাদের ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে, যারা একবারে 1.5 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে জয়েন করতে পারে না, মান্থলি 1000 টাকা বেয়ার করতে পারে, তাদের জন্যই মেনলি পড়াই, আদারওয়াইজ আর কিছু না। আর যদি কারোর মনে হচ্ছে যে ফিনান্সিয়াল ইস্যুস নেই, এসের জন্য, মেন্স অ্যান্সার রাইটিংয়ের জন্য, এগুলোর জন্য যদি তোমার জয়েন করতে ক্যাপেবল হও, 100 বার অলওয়েজ ওয়েলকাম। রাদার আমিই সাজেস্ট করবো করা উচিত, কারণ ওরা যদি তোমাকে 90% নলেজ দেয়, আমি হয়তো 50% দিতে পারবো। এটাই হয়তো পার্থক্য হবে। ওরা যদি তোমার 100% দিতে পারে, আমি 60% দিতে পারবো, এরকমই হবে। তো তুমি যেরকম সেই বলে না, যেরকম দুধ ঢালবে তেমন মিঠা পাবে, সেরকমই একটা ব্যাপার। আমি যতটুকু জানি আমি আমার নলেজ থেকে স্টুডেন্টদের হেল্প করার চেষ্টা করি, বাট ইনস্টিটিউটে গেলে অবশ্যই হয়তো এর থেকে বেটার কোয়ালিটি পাবে, কারণ তারা আমার থেকে অনেক বেশি বছর ধরে পড়াচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স বেশি। আর এথিক্স পেপারের জন্য তো আমি রেকমেন্ড করবো, কারণ এথিক্স পেপারটা একা একা করাটা খুব ডিফিকাল্ট। ইউপিএসসি মেন্স যদি হয়, এথিক্স পেপারটা অবশ্যই কোনো একটা ইনস্টিটিউটে করা ভালো। আচ্ছা, একটু মেসেজটা চেক করে নিই। লিখেছো এথিক্সের অ্যাজ আ বিগিনার কীভাবে পড়া স্টার্ট করবো, জিএসের সাথে সাথে লেক্সিকন বুকটা আছে আমার কাছে, চাইলে তুমি পড়তে পারো, অ্যাজ আ মুড রিফ্রেশার হিসাবে পড়তে পারো। কীভাবে বলি, এথিক্স সাবজেক্টটা জিএসের থেকে আলাদা, তো সুতরাং ওটা পড়লে তোমার বেশ ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। যখন তোমার জিএস পড়তে পড়তে বোরিং লাগে, তখন এথিক্সটা চাইলে পড়তে পারো, বাট হেডেক নিয়ে পড়বে না, গল্পের মতো পড়বে। যাদের একটু ফিলোসফি, মরালিটি, এথিক্যাল ব্যাপারে এই বিষয়ে ইন্টারেস্ট আছে, তাদের পড়তে বেশ ভালোই লাগে। তো ওখানে যে স্ট্যাটিক যে ডেফিনেশনগুলো রয়েছে, যেমন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য বিলিফ, মরাল সিস্টেম, ইনস্টিটিউশন, ফ্যামিলি ইনস্টিটিউশন, ম্যারেজ, এই ধরনের টার্ম রয়েছে, তার ডেফিনেশন রয়েছে, যে বিয়ের ভূমিকা কী জীবনে, ফ্যামিলির ভূমিকা কীরকম, স্কুলিংয়ের ভূমিকা কেমন, তারপর হচ্ছে তোমার বিলিফ এবং ট্রাস্টের মধ্যে পার্থক্য কী, ফেইথ বা বিলিফের মধ্যে পার্থক্য কী, ভ্যালুস এবং মরালসের মধ্যে পার্থক্য কী, এথিক্স এবং ইন্টিগ্রিটির মধ্যে পার্থক্য কী, এরকম ডেফিনেশন হবে প্রচুর। এথিক্সের প্রিপারেশন 50% থাকে ডেফিনেশন ওরিয়েন্টেড, 50% থাকে কেস স্টাডি ওরিয়েন্টেড। তো ডেফিনেশন ওরিয়েন্টেড যে পড়াশোনাটা রয়েছে সেটা চাইলে করতে পারো। আর যদি মনে হয় যে একটু কেস স্টাডিগুলো পড়ে দেখি কেমন আসে কেস স্টাডি, একবার রিডিং করবে,
ওখানে সিচুয়েশান দেওয়া থাকে খুব সুন্দর, মানে জাস্ট তোমাকে সিচুয়েশান বলবে এই এই ঘটনা, অমুক জায়গায় তুমি যদি অমুক হিসাবে থাকতে তুমি কী কাজ করবে। এটা হচ্ছে কেস স্টাডি। তুমি পড়লে, পড়ার পর তুমি ব্রেনকে প্রেশার দেবে না, জাস্ট ভেবে দেখবে যে হ্যাঁ আজকে যদি আমি ডিএম হই, আজকে আমার ডিস্ট্রিক্টে যদি এরকম একটা খারাপ সিচুয়েশন হয় তখন আমি কী করবো। এটাতে কী হবে, তুমি মেন্টালি একটু প্রিপেয়ার হবে, বাট প্যানিক করবে না যে আমি পারছি না কেন, এটা তো আমার জানা উচিত ছিল, আমি কি যোগ্য নই, এগুলো একদম ভাবতে যাবে না। এটা ওভার দি পিরিয়ড অফ টাইম, এটা যদি কন্টিনিউয়াসলি 1 বছর 1.5 বছর ধরে কেউ করতে থাকে, অটোমেটিক্যালি বছরের শেষে এসে সে ভালো রেজাল্টই করে। তো এটা আস্তে আস্তে রিডিং করতে পারো, জাস্ট ওই দিনে নট মোর দ্যান 30 মিনিটস, 30 মিনিটের বেশি সময় দেওয়ার এখন প্রয়োজন নেই। এই প্রিলিমসের সিলেবাস কভার হয়ে গেলে তখন তুমি যত খুশি দাও, বাট অ্যাটলিস্ট প্রথম 5 মাসে দিনে 30 মিনিট করে দিতে পারো। যে হ্যাঁ এখন আমি রেস্টে রয়েছি, আমার জিএস পড়া হয়ে গেছে, আমি একটু হাতে বইটা খুলে শুয়ে শুয়ে দেখি না কী লেখা আছে, কী পড়ি, একবার গল্পের মতো নভেলের মতো পড়ি। যাদের বই পড়ার নেশা থাকে তারা এথিক্সটাকে এমনি গল্পের মতো পড়তে পারো। তো এইভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে এইভাবে পড়ো। এরপর ফুল ফ্লেজেড প্রিপারেশন যদি বলো, সেটা আফটার ডিসেম্বর বা জানুয়ারি তারপরে নিতে পারো। আফটার মানে ডিসেম্বরের পর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে জিএসের মেন্সের সিলেবাসের প্রিপারেশন নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলবো, ইউপিএসসি ডব্লিউবিসিএস দুটো নিয়ে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের ইউপিএসসি যদি হয় তাহলে হিন্দু নিউজ পেপার পড়তে লাগে, আপাতত পড়ো না। ব্যাচে বিগিনার হলে পড়বে না, আমি কোনো ব্যাচে সব ব্যাচে বারণ করি, কারণ বিগিনারদের পড়ার প্রয়োজন পড়ে না। বিগিনারদের পড়ার বারণ করি ঠিক এই কারণে, এখন পড়ে কিছু বুঝবে না, স্ট্যাটিক যতক্ষণ না কমপ্লিট হয় কারেন্টের ইস্যু বোঝা যায় না। তো 5 মাসের এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স তবু বুঝতে পারবে। আর একটা হচ্ছে ভিশনের মান্থলি ম্যাগাজিন, ঠিক আছে। তো ভিশনের মান্থলি ম্যাগাজিনটা যারা নিজেরা পড়ে বুঝতে পারো তো ভালো, আদারওয়াইজ আমার কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ব্যাচ এই অক্টোবর থেকে স্টার্ট হবে। ওটাতে শুধুমাত্র ওই বাইরের কোনো স্টুডেন্ট নয়, স্টুডেন্টদের ভেতর থেকে যারা পড়তে চায়, ডব্লিউবিসিএস ব্যাচ ইউপিএসসি ব্যাচ মিলিয়ে ওই 7-8 জন স্টুডেন্ট আছে যারা নিজে থেকে যে পড়তে চেয়েছে, শুধু তাদেরকেই পড়ানো হবে। ভিশনের মান্থলি ম্যাগাজিনটা ওখানে সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচ করে বোঝানো হবে, মানে ওরা নিজেরা পড়েছে বাট পড়ে কেউ মানে বুঝতে পারছে না, এতটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে লেখা, সেই কারণে বুঝিয়ে পড়ানো, দ্যাটস ইট, আর কিছু না। তো ওটা অক্টোবর মাস থেকে, দুর্গাপুজোর আগে থেকে বা পরে থেকে শুরু হবে। বাট আমি তোমাদের রেকমেন্ড করবো এখনই হেডেক না নিলেও চলবে, তোমরা যেহেতু একদম বিগিনার, চাইলে একটু কিছুদিন পরের থেকেও পড়তে পারো। অন্তত জিএসের 2-3টে সাবজেক্ট পড়া হয়ে যাক, পলিটিটা কমপ্লিট হয়ে যাক। মোটামুটি ধরো তোমাদের পলিটি, হিস্ট্রি এগুলো যদি অক্টোবরে কমপ্লিট হয়ে যায় তারপর থেকে চাইলে পড়তে পারো। তো ইট ইজ টোটালি আপ টু ইউ, তুমি কবে থেকে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবে। বাট সোর্স যদি বলো, ইউপিএসসির জন্য ভিশনের মান্থলি ম্যাগাজিন আর হিন্দু নিউজ পেপার। হিন্দু নিউজ পেপার এখনই পড়ো না, 2-3 মাস বাদের থেকে স্টার্ট করো, কারণ হচ্ছে এখন সবে বিগিনার, প্রচুর সময় চলে যায়, 3-4 ঘন্টায় নিউজ পেপারে চলে যাবে। কিন্তু 3-4 মাস পর যখন তোমার জিএস হয়ে যাবে তখন যদি পড়ো এতটা সময় যাবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টায় হয়ে যায়, কারণ তোমার এখন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে ততদিনে। আর যদি ডাব্লিউবিসিএস এর কথা বলো, আমি পার্সোনালি যেটা করতাম সেটাই বলবো, সেটা হচ্ছে অ্যাচিভার্সের মান্থলি ম্যাগাজিন। আমি নিজে তাই করতাম। আমি যেহেতু তোমার নিউজ পেপারটা ডেলি বেসিসে পড়তামই, তো সেই সাথে তার সাথে আমি অ্যাচিভার্সের মান্থলিটা পড়তাম। আমি চিরকালই তাই করেছি, কারণ আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করে দেখেছি, প্রচুর সময় যায়, এতে জিএস পড়ার সময় কমে যায়, দিনে 5 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সেই চলে যায়। তো ওই কারণে আমি এটা করি না। আমি নিউজ পেপার, একটা নিউজ পেপারে স্টিক করে থাকো, তার সাথে একটা মান্থলি কম্পাইলেশন, মনে হয় মোর দ্যান এনাফ, এর চেয়ে বেশি লাগে না। কারণ মান্থলি তুমি ডেলি বেসিসে যদি কেউ খবর দেখে, ঘরে যদি খবর চালানো হয়, নিউজ পেপার রাখা হয়, দিনে তুমি যদি 30 মিনিট যদি একটা বাংলা নিউজ পেপারও পড়ো, তুমি অ্যাটলিস্ট তোমার আশেপাশে কী হচ্ছে সেটা সম্পর্কে তুমি অ্যাভিয়ার হবে। তো এটা যথেষ্ট। আর তারপরে যেটুকু সময় থাকে সেটা 2 ঘন্টা মতো তুমি মান্থলি ম্যাগাজিনটাকে দাও, বা ডাব্লিউবিসিএস হলে অ্যাচিভার্সকে দাও, বা প্রতিযোগিতা দর্পণ, যারা বাংলা ভার্সন পড়তে পারছো না তারা ইংলিশ ভার্সনে প্রতিযোগিতা দর্পণ করবে। আর যারা হচ্ছে তোমার ইউপিএসসি তারা ভিশন মান্থলিতে দাও। একটা মান্থলি একটা নিউজ পেপার, এর চেয়ে বেশি কারেন্ট অ্যাফেয়ার্সকে সময় দেওয়া উচিত না। এতে কি হবে, মনে হবে এটা পড়িনি ওটা পড়িনি। পড়তে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সস্টিং, শেষ হয় না। কারেন্ট অ্যাফেয়ার্স কোনোদিনও শেষ হয় না, তুমি যতই পড়বে ততই নতুন কিছু পাবে। তো অত বেশি পড়তে গেলে কোনোটাই কভার হবে না। তো ফার্স্টেই যে রুলসটা বললাম, 80%-এর ওপর ফোকাস করো, 20%-এর ওপর নয়। হিন্দু নিউজ পেপার এবং ভিশন মান্থলি, বা বাংলা একটা নিউজ পেপার, এবিপি আনন্দবাজার পত্রিকা, বা হচ্ছে তোমাদের, এবং তার সাথে হচ্ছে অ্যাচিভার্স ইয়ার বুক বা অ্যাচিভার্স মান্থলি, এরা তোমার 80% কভার করে দেয়। তো বাকি 20%-এর পেছনে ছুটে কোনো লাভ নেই। 80% যেখান থেকে কভার হচ্ছে সেটার উপর এমফাসাইজ থাকাটাই বেটার। আচ্ছা, একটু মেসেজগুলো দেখে নিই। অপশনালটা কীভাবে এই ব্যাচের সাথে পার্সোনালি প্রিপেয়ার করবো, অ্যানথ্রোপোলজি অপশনাল নেব ডিসাইড করেছি। এনি গুড ইউটিউব চ্যানেল অর সামথিং। রাজ্যসভা টিভির মেবি ভারত একটা প্রোগ্রাম হয়, সেখান থেকে ট্রাইবাল অ্যানথ্রোপোলজি সম্পর্কে জানতে পারবে। আর হচ্ছে L2A একটা ইনস্টিটিউট, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, গাইডেন্স ভিডিও পাবে। ডেলি নলেজ ট্র্যাক একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে অ্যানথ্রোপোলজি গাইডেন্স ভিডিও পাবে। আদারওয়াইজ সোসিন ম্যামের অ্যানথ্রোপোলজি ক্লাসে বেশ কিছু ডেমো ক্লাস পাবে। আর
আমি নিজে শচীন ম্যামের কাছে পড়ি, তো ওনার ইউটিউবে সেরকমভাবে ফ্রি ক্লাস খুব একটা নেই। তো এই আর কি, আমার জানা খুব একটা কিছু আমি জানি না। আর একটা ওয়েবসাইট আছে কি বেশ যেন ই পাঠশালা সামথিং বা কিছু একটা রয়েছে, আমার নামটা এক্স্যাক্ট মাথায় আসছে না। তো ওখানে তুমি এগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে গাইডেন্স ইউটিউবে পেয়ে যাবে, জাস্ট অ্যানথ্রোপোলজি অপশনাল স্ট্র্যাটেজি দিয়ে সার্চ করো, তুমি প্রচুর ভিডিও পাবে, সেখান থেকে গাইডেন্সটা পাবে। হ্যাঁ বলো, কি বললে? ইউপিএসসি পারপাসে বলছি, ডাব্লিউবিসিএস এর কথা বলছো কি? ইউপিএসসি কোনটার কথা বলছো বুঝতে পারলাম না। আচ্ছা, ই পাঠশালার যে ওয়েবসাইটটা বলে, এটা অ্যাকচুয়ালি কোনো ইউপিএসসি বলে নয়, এইখানটাতে তুমি অ্যানথ্রোপোলজি রিলেটেড ডেটা পাবে, আর কিছু না। ওটা যে শুধু ইউপিএসসিতে হেল্প করবে এরকম ব্যাপার নয়, অ্যানথ্রোপোলজি সাবজেক্টে ডাব্লিউবিসিএসেও যা থাকে, ঠিক আছে। তো ওখানে হচ্ছে ই পাঠশালা, মোস্ট প্রবাবলি এটাই নাম, আমার এক্স্যাক্ট নামটা খেয়াল করছে না, বাট মোস্ট প্রবাবলি ই পাঠশালা বা এরকম কিছু একটা নাম ছিল, ওখানে একবার চেক করে দেখতে পারো। অ্যানথ্রোপোলজি বই, আচ্ছা বুক লিস্টের একটা ভিডিও না বনানী ম্যাম একবার আমার চ্যানেলে দিয়ে দিয়েছিল, ওখান থেকে একবার দেখতে পারো। আমি পার্সোনালি এখনো অবধি কোনো বই কিনিনি, টু বি অনেস্ট আমি কোনো বই কিনিনি, কারণ হচ্ছে কোচিং থেকে মেটেরিয়াল বাড়িতে পাঠিয়েছে, মানে প্রচুর মোটা মোটা বুকলেট পাঠিয়েছে, এবার ওগুলো কমপ্লিট না হওয়া অবধি আমি ভেবে রেখেছি বই কিনবো না, কারণ ওই বইগুলোই আমার এখনো শেষ হয়নি। ওরা 5-6টা বই পাঠিয়েছে, নোট পাঠিয়েছে, ডেলি ক্লাসে নোট দেওয়া হয়, তো সেইগুলো কভার না করা অবধি আমি বই কিনছি না। কিন্তু বই অনেক আছে, এলপি বিদ্যার্থীর বই আছে, তারপরে হচ্ছে তোমার নাজনীন হুসেনের একটা বই আছে ট্রাইবাল অ্যানথ্রোপোলজি, ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজির ওপরে, বাট এক্স্যাক্ট প্রপার বুক লিস্ট যদি বলো সেক্ষেত্রে আমি বলবো টপার ভিডিওটা দেখাই বেটার হবে, কারণ আমি নিজে খুব একটা, আমি এই লাইনে একদমই বিগিনার। জিএসএ যেরকম আমি লাস্ট 4 বছর ধরে রয়েছি সেহেতু আমি গাইড করতে পারি, বাট অপশনাল অ্যানথ্রোপোলজি লাইনে আমি একদমই বিগিনার, কারণ আমি নিজেই চেঞ্জ করেছি রিসেন্ট আর কি। আগে তো আমার জিওগ্রাফি অপশনালই ছিল, তো যেহেতু আমি নিজেও খুব একটা জানি না তাই ভুল ইনফরমেশন দেবো না, তো আমি বলবো টপার্স ভিডিও দেখে গাইড নেওয়াটা বেটার অপশন। আচ্ছা, এক সেকেন্ড, ভিশন আইএস মান্থলি ম্যাগাজিন কীভাবে পাওয়া যাবে? আমি ইউপিএসসি বিগিনার্স বা ডাব্লিউবিসিএস সেকেন্ড বার দেবো। আচ্ছা, ভিশনের একটা অ্যাপস হয়, ঠিক আছে, ভিশন আইএস বলে একটা অ্যাপস হয়, প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, ওখানে একটা ফ্রি অ্যাপস, ওখান থেকে ডাউনলোড করার পরে তুমি ওখানে রিসোর্স বলে একটা অপশন পাবে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স সব ওখানে ফ্রিতে পিডিএফ পাবে, সেটা তোমাকে দোকান থেকে প্রিন্ট আউট করাতে হবে। এছাড়া দিল্লির মার্কেট থেকেও কিনিয়ে আনা যায়, অপশান অনেক কিছু আছে। পিএসআইআর আমার অপশনাল কীভাবে প্রিপেয়ার করবো? আচ্ছা, পিএসআইআর এটা দেখো, এর অপশনাল তো যার যার একান্ত একরকম ব্যক্তিগত হয়, ওটা আমি হেল্প করতে পারবো না, তবে টপার্স ভিডিও দেখো, যার যে অপশনাল সে সেটা ইউটিউবে সার্চ করবে অমুক অপশনাল স্ট্র্যাটেজি, তো ওখানে 1000টা ভিডিও চলে আসে, এবং সেই অপশনালটা যে টপার নিয়েছে, যেমন পিএসআইআর টিনা ডাবি নিয়েছে, তুমি টিনা ডাবির ভিডিওটা দেখো, তাহলে হেল্প হবে। জুলজি অপশনাল কিছু চ্যানেল আছে কি ইউটিউবে, দেখো জুলজি অপশনালের ইউটিউব চ্যানেল আছে কিনা আমি বলতে পারবো না, তবে জুলজি অপশনাল আমার আগের ব্যাচের অনেক স্টুডেন্টের আছে। 2021 মার্চে যে ব্যাচটা শুরু হয়েছিল, ওখানে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি ব্যাচ মিলে প্রায় 4-5-6 জন আছে যাদের জুলজি অপশনাল। তুমি এক কাজ করতে পারো, ইউপিএসসি উইথ পূজা যে গ্রুপটা রয়েছে ওখানে একবার জিজ্ঞেস করো যে জুলজি অপশনালের কেউ আছে কিনা বা কিছু হেল্প করতে পারবে কিনা, ওখান থেকে তুমি পেয়ে যাবে 4-5 জন মোটামুটি পাবে যারা জুলজি অপশনাল আছে, তো যারা একটু সিনিয়র ওরা বলে দিতে পারবে। যদি তোমার অপশনাল কি রেখেছো নেক্সট ইয়ার? আমার অ্যানথ্রোপোলজি, আমি এবছরই মার্চ মাসে চেঞ্জ করে অ্যানথ্রোপোলজি করে দিয়েছি, আগে জিওগ্রাফি ছিল বাট এবছর চেঞ্জ করে অ্যানথ্রোপোলজি করে দিয়েছি। তো আপাতত অ্যানথ্রোপোলজি রয়েছে, অ্যানথ্রোপোলজিটাই থাকবে, মানে অন্য কোনো সাবজেক্ট আর আমার কোনো ইচ্ছেও নেই। এতদিন যেগুলো জিওগ্রাফি নিয়েছিলাম, ফার্স্টে আমার একদম শুরুতে ছিল হিস্ট্রি, 2017 সালে আমার হিস্ট্রি অপশনাল ছিল, 17-18তে, তারপর 18-র পরের দিকে শেষের দিকে আমি চেঞ্জ করে জিওগ্রাফি করি, এখন আলটিমেটলি অ্যানথ্রোপোলজিতে 21 এসে নিয়েছি, এবং আর এটা চেঞ্জ করবো না, কারণ এর আগে যে দুটো আমি নিয়েছিলাম সে দুটোতে আমি কোনো কোচিং জয়েন করিনি, কোনো ইনভেস্টমেন্ট সেভাবে ছিল না, জাস্ট বই কিনেছিলাম, নিজেই পড়ার চেষ্টা করছিলাম, বাট এটাতে আমার অনেক টাকা ইনভেস্টেড হয়ে গেছে, এখানে কোচিং ইনস্টিটিউটে প্রায় 45,000 টাকা নিয়েছে জয়েন করতে, তো এরপর আর চেঞ্জ করার কোনো প্রশ্নই আসছে না। আর এমনিতেও সাবজেক্টে যথেষ্ট ইন্টারেস্টিং, পড়তে ভালো লাগে। হিস্ট্রি জিওগ্রাফি যেমন আমাকে একটা বার্ডেন দিচ্ছিল, খুব টাফ লাগছিল, হিউজ সিলেবাস ছিল, অতটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না, বোরিং লাগছিল, সেই সেম জিএসেরই মনে হচ্ছিল, তো এখানে সেটা নিয়ে এখানে পড়তে খুব ইন্টারেস্ট লাগছে। তবে একটা কথাই বলবো, যে অপশনে নাও না কেন কিচ্ছু দিকে তাকাবে না, শুধুমাত্র ইন্টারেস্টের দিকে তাকাবে। একটা কথা মাথায় রাখবে, যদি তোমার আগ্রহ থাকে, তুমি যদি সাবজেক্টটাকে ভালোবাসো,
তুমি যেভাবেই হোক উপায় বার করে নেবে সাবজেক্টটাকে রেডি করার। বাট যদি তুমি সাবজেক্টটাকে ভালোই না বাসো, যতই তোমার কাছে মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকুক না কেন, তুমি পারবে না সেটা নিয়ে বেশি দিন পড়তে। কারণ অপশনাল পেপার একটা লং টার্ম, অনেক দিন ধরে পড়তে হয়, 2 বছর 3 বছর, যতদিন না তোমাকে মানে চাকরি পাবে ততদিন তোমার অপশনাল পড়িয়েই যেতে হবে। তো সেই কারণে অলওয়েজ কিন্তু অপশনাল পেপারটা ইন্টারেস্ট অনুসারে নেওয়া উচিত। যে সাবজেক্ট পড়তে ভালো লাগে বা যে জিএস পড়ার পর যেটা বোরিং লাগছে, ম্যাথ করার পর বোরিং লাগছে, তখন যেই তুমি অপশনাল পেপারটা পড়বে তোমার ভালো লাগবে। তো এটা মাথায় রাখবে। আচ্ছা, একটু গাইড করে দেবে প্লিজ যে অপশনালটা, প্লিজ অপশনালটা। আচ্ছা, কোন অপশনালটাতে? অ্যানথ্রোপোলজিতে। আচ্ছা হ্যাঁ, তোমার তো অ্যানথ্রোপোলজি বললে। অ্যানথ্রোপোলজিতে দেখো আমি আপাতত গাইড করতে পারবো না, কারণ আমি এখনও সেরকম ক্যাপাবল নই। আমার কোর্সটা কমপ্লিট হয়ে যাক, যখন আমার মনে হবে যে হ্যাঁ আমি এখন গাইডেন্স দেওয়ার মতো হয়েছি। কারণ নিজের সম্পূর্ণ নলেজ না পেয়ে কাউকে উল্টোপাল্টা নলেজ দেওয়াটা উচিত না আমি বলেও মনে করি। জিএসএ কেন বলি? কারণ আমার সেই সেলফ কনফিডেন্সটা আছে। আমি 4 বছর ধরে খুব খেটেছি জিএসের জন্য, মানে আমি অ্যাকচুয়ালি জিএস সাবজেক্টগুলো ভালোবাসি তাই করি। বাট অ্যানথ্রোপোলজি যেহেতু একদম আমি নিজেও বিগিনার, এখনই সেভাবে গাইড করতে পারবো না। আমি মোটামুটি 2-3 মাস যাক, 4 মাস 5 মাস যাক, যখন আমার মনে হবে যে হ্যাঁ আমি এখন একটু ক্যাপাবল হয়েছি, আমি এখন অ্যান্সার রাইটিং ঠিকঠাকভাবে পারি অ্যানথ্রোপোলজি, আমি তখন নিশ্চয়ই গাইড করে দেবো। আমার আগের ব্যাচেও অনেক স্টুডেন্ট রয়েছে যারা অ্যানথ্রোপোলজি নিয়েছে, তো ওদেরকে ওরাও বলে। কিন্তু আমি বলি যে দেখো এখন টপার্স ভিডিও দেখাটাই বেটার অপশন, কারণ আমি এই লাইনে খুব একটা হেল্প করতে পারবো না। আমি যদি সিনিয়র হতাম আমি বলতে পারতাম, কারণ আমি নিজেই যেহেতু একটা অপশনাল থেকে আর একটা অপশনালে এসেছি, প্লাস হচ্ছে শুধুমাত্র টিচারের পাঠানো বুকলেটই পড়ছি। এই যে এখানে রয়েছে প্রচুর বুকলেট পাঠিয়েছে, এখানে অনেকগুলো বুকলেট দিয়েছে, মানে 5-6টার মতো বুকলেট দিয়েছে, প্লাস ওরা ক্লাসে নোট দেয়। তো ওইগুলোই মেনলি আমি পড়ছি। এর বাইরে আমি এখন অবধি কোনো বই কিনিও নি, পড়িও নি। মানে আমি ভেবে রেখেছি এটা আগে কমপ্লিট হোক তারপরে পড়বো, কারণ আমার এটা বরাবরই যে বই থাকতে আবার বই কিনে জমানোটা ভালো লাগে না। একটা কমপ্লিট করি তারপর নতুন বইয়ের দিকে যাবো, কমপ্লিট না হলে নতুন বই কেনাটা উচিত না। তো এটাই আর কি। আচ্ছা, আর কারোর কোনো কোয়ারিজ থাকলে বলো। হ্যাঁ আমার অনার্সের সাবজেক্ট ওই জন্য আমার বটানিটাই অপশনাল। আচ্ছা, বটানি। হ্যাঁ আচ্ছা কম্পাস ভিডিওর মধ্যে আমি একজনের একটা স্যারের ভিডিও দেখছিলাম, তো উনি ওই ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলো টপিক ওয়াইজ মানে ইয়ারে সাজিয়ে দিচ্ছিলেন, তো ওইটাই আমি পেয়েছি। তাছাড়া আমার কাছে অনলাইন আর কোনো। দেখো এই সাবজেক্টগুলো না একটু আনকমন, মানে খুব একটা টপাররা নেয় না। একমাত্র তারাই নেয় যাদের ব্যাকগ্রাউন্ড আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে তোমাদের হচ্ছে বটানি, জুলজি, এই ধরনের সাবজেক্ট যেগুলো, সেগুলো একমাত্র যারা মাস্টার্স করেছে বা গ্র্যাজুয়েশন করেছে তারাই একমাত্র নিয়ে থাকে। এরকম আমার আগের ব্যাচেও একটি স্টুডেন্ট আছে যার বটানি অপশনাল, তো ও মোস্ট প্রবলি ওরও মাস্টার্স করা বটানিতে, ওই কারণে নিচ্ছে। তারপর 2020 ব্যাচের একটা স্টুডেন্ট আছে কেমিস্ট্রি নিয়েছে। তো এগুলোতে তুমি গাইডেন্সটা খুব একটা পাবে না। তোমাকে কে হেল্প করবে একটু বলি, সিলেবাস হেল্প করবে, তোমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের পড়াশোনাটা হেল্প করবে, আর তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হেল্প করবে। সেই অর্থে গাইডেন্স তুমি পাবে না খুব একটা। কোচিং খুব আহামরি কোচিং আছে বলে আমি জানিও না, একটু খোঁজ নিয়ে দেখতে হবে, খুঁজতে হবে। তুমি গুগলে সার্চ করে দেখো বটানি অপশনাল বা জুলজি অপশনাল কোচিং ইনস্টিটিউট দিয়ে টুয়ারাতে সার্চ করে দেখো, পেয়ে যেতে পারো হয়তো ওখান থেকে। বাট জেনারেলি পাওয়ার চান্স কম, খুব কম ছেলে মেয়ে নেয়, যাদের ব্যাকগ্রাউন্ড তারাই একমাত্র নেয়। তো এক্ষেত্রে তোমাকে আমি বলবো, তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, ওই ফার্স্ট সিলেবাস দেখো, তার সাথে সিলেবাসের সাথে সবার ক্ষেত্রেই বলছি যে নতুন যদি এমন কোনো অপশনাল পেপার হয় যেটা তুমি কখনো আগে পড়োনি বা কিছু, বা মানে এরকম কোনো গাইডেন্স পাচ্ছ না, সেক্ষেত্রে বলবো টপার্স ভিডিও যদি না পাও, সবার আগে সিলেবাস দেখতে হয়। তোমার কলেজের বা গ্র্যাজুয়েশনের সিলেবাসের সাথে সেই সিলেবাসের কতটা মিল, কতটা আনকমন, কতটা কমন, সেটা একবার চেক করে দেখো। দেখা হয়ে গেলে পরে কী করবে, এবার দেখবে যে কত পার্সেন্ট তুমি আগেই কলেজ বা মাস্টার্সে পড়ে এসছো আর কত পার্সেন্ট নতুন করে রেডি করতে হবে, এটা দেখবে। প্রিভিয়াস ইয়ার দেখো, ওই নলেজ দিয়ে প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারছো কি না। যদি মনে হচ্ছে যে হ্যাঁ আমি একটু যদি খাটি আর একটু যদি নোট বানিয়ে নিতে পারি এই টপিকগুলোর ওপর, একটু সার্চ করে বই কিনে পেরে যাবো। তারপরে কি করবে, যদি কোনো টেস্ট সিরিজ পাও টপার্সদের বা কোনো ইনস্টিটিউটের, খুব ভালো। যদি না পাও সেক্ষেত্রে বাড়িতে টাইম ফ্রেম করে প্রিভিয়াস ইয়ারগুলোকে সলভ করে যাও। পাক্কা 3 ঘন্টা সময় দাও, 20টা কোশ্চেন নাও, যেভাবে তোমার একদম প্রপার অ্যানথ্রোপোলজি যে সাবজেক্টের অপশনাল পেপারে যেভাবে তোমার সেট হয় কোশ্চেন, 50টা কোশ্চেন থাকলো, যে কটা কোশ্চেন থাকলো, তুমি 3 ঘন্টা সময় নাও, ডেইলি বেসিসে নিজে পরীক্ষার মতো বাড়ি বসে নাও। প্রিভিয়াস ইয়ার যদি কেউ লাস্ট যে কোনো অপশনাল পেপারে লাস্ট 20 বছরের প্রিভিয়াস ইয়ার যদি কেউ সলভ করতে পারে, মোস্ট অফ দ্য কোশ্চেন কমন আসে। কেন বলি, অপশনাল পেপার অলওয়েজ কোশ্চেন রিপিট করে। খেয়াল করে দেখবে যখন আমরা গ্র্যাজুয়েশনে ছিলাম বা মাস্টার্সেও খেয়াল করবে, যে বছরের কোশ্চেন তার ঠিক পরের বছরের বাদ দিয়ে আবার পরের বছরে রিপিট হয়। 13 কোশ্চেনের সাথে 15 কোশ্চেনের মিল থাকে, 15-র সাথে 17-তে মিল থাকে, 17-র সাথে 19-এর মিল থাকে, এটা হয়ে থাকে। অপশনাল পেপারও তাই, 2-3 বছর বাদে বাদে কোশ্চেন রিপিট হয়। অনেক কোশ্চেন পাবে যেগুলো কমন, 12তে এসেছিলো,
15তে এসছে, এরপর আবার 18তে এসছে, কখনো আবার 22-এ আসবে, এভাবে আসে। প্রিভিয়াস ইয়ার যদি লাস্ট 20 বছরের যে কোনো অপশনাল পেপারে সলভ করো আর প্রপার সিলেবাস অনুসারে যদি প্রত্যেকটা টপিকের নোট বানিয়ে পড়ো, এরপর মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর যদি কোচিং পেয়ে যাও তো খুবই ভালো কথা, আর একান্তই যদি না পাও সেক্ষেত্রে এই অপশানটা আমি বলে রাখলাম, এটাই হচ্ছে একমাত্র সলিউশন। কোচিং পেলে তো প্রবলেমই হবে। ম্যাথমেটিক্স অপশনেও সেম করবো দিদি? আচ্ছা হ্যাঁ, সেম করতে পারো। আর ম্যাথমেটিক্সের ইনস্টিটিউট আছে, IMS ইনস্টিটিউটের নাম হচ্ছে IMS, খুব নাম করা একটা ইনস্টিটিউট। ওখান থেকে প্রচুর টপাররা ম্যাথ অপশনাল নিয়ে বেরিয়েছে। আমার একটা স্টুডেন্ট পড়ে, আমার 2019-এর ব্যাচের গার্গি বলে একটা স্টুডেন্ট ছিল, ও ওই ইনস্টিটিউট থেকে মেটেরিয়াল কিনেছিল, বা মনে হয় এখন ওখানকার টেস্ট সিরিজও জয়েন করেছে। তো ওখান থেকে টেস্ট সিরিজ পাবে, মেটেরিয়াল পাবে, ওখান থেকে পেয়ে যাবে। আমার জানা বা আমার নলেজে যতটুকু ইনস্টিটিউট আমি জানি সেটুকু বলতে পারি। PSIR এর জন্য শুভ্রারঞ্জন ম্যাম আছে, ভালো পড়ান। অ্যানথ্রোপোলজি শচীন ম্যাম আছে, হোয়াইট স্যার আছে, তারপরে L2A ইনস্টিটিউটটা আছে। এরকম বেশ কিছু যেটুকু আমি জানি। জিওগ্রাফির জন্য ঋষিকেশ স্যার ছিলেন, উনি নেই এখন, মারা গেছেন। সাব্বির স্যার আছেন, তারপরে নিতু ম্যাম আছেন, হিমাংশু স্যার আছেন, এরকম যে কটা আমি জানি। হিস্ট্রির জন্য ওঝা স্যার আছে, বালিয়ান স্যার আছে। GS করে হিস্ট্রি অপশনাল ভালো। যেটুকু জানা আছে সেটুকু বলে দিতে পারবো, বাট যেগুলো একদমই জানি না সেগুলো তো বলতে পারবো না। যদি তোমার কাছে অ্যানথ্রোপোলজি অপশনালের প্রিভিয়াস কোশ্চেন পেপার থাকলে একটু PDF করে দেবে। আমার কাছে একসাথে নেই, আমার কাছে একটা বই রয়েছে, মানে যেটা ওই শচীন ম্যামের ওখান থেকে পাঠিয়েছিল, ইয়ার ওয়াইজ নেই। ওদের ওখানে পাঠানো কীরকম বলি, ওরা যেভাবে আমাদেরকে ক্লাসে পড়ায় ওইভাবে চ্যাপ্টার ওয়াইজ করে করে কোশ্চেনগুলোকে অ্যাড করা রয়েছে। তো ওখানে তোমার যদি পার্টিকুলার কিছু লাগে আমাকে বলে পাঠিয়ে দেবো, কারণ ওটা অনেক মোটা একটা বুকলেট, মানে পুরো PDF করতে অনেক সময় চলে যাবে। তো তোমার যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার লাগে, বা যদি কোনো এখন যে চ্যাপ্টারটা তুমি পড়বে সেরকম যদি লাগে বলো, আমি পাঠিয়ে দেবো। আর ওখানে কোথায় সবটা নেইও, ওখানে 2019 অবধি রয়েছে মোস্ট অবধি। হ্যাঁ, 20 মেন্স তো হবে না, 20 মেন্স হয়ে গেছে, বাট 20 মেন্সের কোশ্চেন আপডেটেড ওখানে নেই। ওখানে বোধহয় 19 অবধি লাস্ট দেওয়া আমি দেখলাম যেটা। আর 20-21-এর যা পরীক্ষা হবে ওগুলো প্রিন্ট করে নেবে, ইসের UPSC ওয়েবসাইটেই পাওয়া যায়, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবে। আচ্ছা, আমার এমনি ডিসকাশন কমপ্লিট হয়ে গেছে। কীভাবে GSTS হবে সব আশা করি বুঝে গেছো। স্যার আসছেন, উনি এসে তোমাদের ম্যাথের ক্লাসগুলো কীভাবে ক্লাস হবে আর কি, কোন দিন মানে 5 মাসে কতটা হবে এই ফার্স্ট 5 মাসে, আর তারপর প্রিলিমসের পরে কীভাবে হবে সেটা বুঝিয়ে দিচ্ছে। কোন কোন চ্যাপ্টার এখন হবে আর কবে কবে এক্সামগুলো নেওয়া হবে সেইভাবে। ওখানেও তাই মান্থলি ওয়াইজই হবে সবটা, মানে ধরো সেপ্টেম্বরে যে ম্যাথগুলো হলো ওটার আবার তোমাদের টাইম দেওয়া হবে, প্র্যাকটিস করবে, এক্সাম হবে ওভাবে। ও মোটামুটি সানডে স্যাটারডে করেই এক্সামের ডেট রাখা হয়েছে, তার বাইরে রাখা হচ্ছে না, যাতে তোমরা ছুটির দিন দেখে দিতে পারো। তো এই অবধি থাকলো। 5 মিনিট তোমরা একটু রেস্ট নিয়ে নাও, তারপর স্যার আসছে, 5 মিনিট পরে স্যার আবার স্টার্ট করছে, তখন আবার তোমাদের এটা আমি বলছি, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো হ্যাঁ বলো বলো। বলছি WBCS এর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ভার্সনটা কোথা থেকে পড়বো, মানে প্রতিযোগিতা দর্পণে ইংলিশ ভার্সন পেয়ে যাবে। ও প্রতিযোগিতা দর্পণ, ঠিক আছে। আচ্ছা, হিস্ট্রিতে তামিলনাড়ু বোর্ড বুকও হবে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে। তামিলনাড়ু বোর্ডটাও ভালো, তামিলনাড়ু বোর্ডের যে বইটা রয়েছে ওটাও ভালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠছি, এবার ম্যাথেরটা স্যার এসে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, শুনতে পাচ্ছ? আচ্ছা, তোমরা BCS এবার প্রথম ফার্স্ট অ্যাটেম্প কার কার আছে, মানে ফার্স্ট অ্যাটেম্প দেবে কে কে? আচ্ছা, ম্যাথ কার কার উইক? আচ্ছা, ম্যাথ উইক কোন কোনগুলো, মানে একদম পুরো বেসিক থেকে কি উইক? মানে ধরো এই যে নামতা, তারপর ধরো মানে যে রুলস টুলসগুলো আছে, a² + b², সূত্র এইগুলো কি তোমাদের মনে আছে কি? আচ্ছা, সেই সব মনে আছে। নামতা কতদূর কে কি জানো একটু বলো। আচ্ছা, একজন লিখেছে সচিন মাহাতো, লিখেছে 15 অবধি। আচ্ছা, 15 অবধি নামটা জানলে হবে না, তোমাদের অ্যাটলিস্ট হচ্ছে 30 পর্যন্ত নামটা লাগবে। আর স্কোয়ার বলো, তারপর হচ্ছে কিউব বলো, এইগুলো তোমাদের একদম পুরো মুখস্থ রাখতে হবে। এইগুলো যদি তুমি মুখস্থ রাখো তাহলে তোমার পরীক্ষার হলে হচ্ছে তোমার যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনে অনেক সোজা হবে, ইকুয়েশন খুব তাড়াতাড়ি করতে সুবিধা হবে। তোমার ওখানে টাইম যে
বেশি লাগে সেই টাইমটা তোমার অনেকটা কমে যাবে, সেইখানে তোমার টাইমটা অনেক শর্ট লেগে যাবে। ওর জন্যই বললাম তোমার স্কোয়ার কিউব এইগুলো হচ্ছে, স্কোয়ারটা হচ্ছে তোমার 30 অবধি স্কোয়ার মনে রাখবে তোমরা, আর কিউব হচ্ছে তোমার 20 কিংবা 25 অবধি মনে রাখলেই হবে কিউব। আর সেইগুলো আমি লিখিয়ে দেবো নেক্সট ক্লাসে। আজকে তো যেহেতু ইন্ট্রোডাকশন, শুধু ইন্ট্রোডাকশনটাই করছি। আর নেক্সট ক্লাসে আমি আগের যে ক্লাস করিয়েছি সেখানে তোমাদের কিউব বলো, স্কোয়ার, তারপর স্কোয়ার বলো বা নামতা বলো, সেইগুলো তোমাদের সব পড়িয়ে দিয়েছিলাম, সেগুলো তোমাদের মুখস্থ করতে বলেছিলাম, মানে আগে যারা পড়েছে তাদেরকে, তোমাদেরকেও সেগুলো আমি লিখিয়ে দেবো, সেগুলোও তোমরা মুখস্থ রাখবে, তাহলে তোমাদের অঙ্কে হচ্ছে খুব শর্ট টাইম লাগবে। আচ্ছা এবার বলো তোমাদের অঙ্ক বই কার কাছে, কোন কোন বই রয়েছে অঙ্কের? আচ্ছা তাহলে সবার কাছে বেশিরভাগই তো আর.এস. আগরওয়াল আছে আশা করছি। আচ্ছা তোমার আচ্ছা আর.এস. আগরওয়াল নেই তাই তো? আচ্ছা আচ্ছা, এমতায়রা কে কুন্দন আছে বললে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এমতায়রা থেকে করলেও হবে, কিন্তু আর.এস. আগরওয়ালটা থেকে কি বলো তো, আর.এস. আগরওয়াল থেকে যে কম্পিটিটিভ এক্সাম গুলো, ওতে হচ্ছে আর.এস. আগরওয়াল থেকে একদম ধরে ধরেই অঙ্ক দেয়, খালি ধরো ওই ডিজিট গুলো খালি একটু মানে একটু এদিক ওদিক করে খালি দিয়ে দেয় আর.এস. আগরওয়াল। আচ্ছা চঞ্চল ঘোষ, আর.এস. আগরওয়াল, সুবীর দাস, ছায়া রেলওয়ে, আচ্ছা 4টে বই আছে। 4টে বইয়ের মধ্যে যে কোনো একটা তুমি করলেই হবে। বাট আর.এস. আগরওয়াল থেকে আমি যে কম্পিটিটিভ এক্সাম দিয়েছি বেশিরভাগ পরীক্ষাতেই হচ্ছে তোমার আর.এস. আগরওয়াল থেকে একদম ধরে ধরেই অঙ্ক দেয়, আর.এস. আগরওয়ালটা ফলো করলেই হবে। আর এমতায়রা আছে যার কাছে, সে বললে এমতায়রাতে কি বলতো অনেক ডিটেলসে করে দেওয়া আছে এমতায়রাটা, কিন্তু আমার হচ্ছে কম্পিটিটিভে অত ডিটেলসে তোমার অঙ্ক করতে গেলে অনেক টাইম লাগবে। ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ ম্যাথমেটিক্স, আচ্ছা এই বইটা আমি প্রথম শুনছি। ফার্স্ট ট্র্যাকটা আমি জানতাম না। আচ্ছা সেটা ফলো করলেও হবে হয়তো, সেটা আমি দেখে তোমাকে তাহলে বলে দেব। আচ্ছা আরিহান, হ্যাঁ আরিহান পাবলিকেশনেরটা, হ্যাঁ ওটা করলেও হবে। আচ্ছা এমতায়রা যেটা বলছিলাম, এমতায়রাটা কি বলতো অনেক হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের করে দেওয়া আছে, কিন্তু আমাকে এই কম্পিটিটিভে করতে গেলে তোমার হচ্ছে শর্টে করতে হবে, যতটা টাইম কমে যতটা টাইম কনজিউম করা যেতে পারে, যতটা টাইম কমে আমি অঙ্কগুলো করতে পারি। আর এই তোমার শর্টে করা হচ্ছে একমাত্র হচ্ছে তোমার আর.এস. আগরওয়ালে, আর এমতায়রাটা হচ্ছে ব্রডভাবে, সেই কারণে আমি বলছি এমতায়রাটা ফলো করো না। কিন্তু এমতায়রাটাতে আবার হচ্ছে তোমার একটা অঙ্কর হচ্ছে 4-5 ভাবে রুলস দেখানো আছে, খালি রুলসগুলো তুমি করতে পারো, রুলসগুলো ফলো করতে পারো, কিন্তু যে অঙ্কটা ব্রড ভাবে আছে সেটা তুমি ফলো না করলেও পারো, সেটা হচ্ছে তুমি আর.এস. আগরওয়ালে করতে পারো। আচ্ছা আর.এস. আগরওয়ালে আমি যে চ্যাপ্টারগুলো বলবো সেই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, তোমরা পারলে দাগিয়ে নিতে পারো। যে আর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বলবো এই চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার এই 5 মাসে কমপ্লিট করিয়ে দেবো, আর বাদ বাকি যে চ্যাপ্টারগুলো আছে তারপর হচ্ছে 5 মাস পরে সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তোমরা একটু পারলে দাগিয়ে নাও। আচ্ছা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভারেজ। আচ্ছা ফার্স্টের যে দেখো 5টা চ্যাপ্টার রয়েছে, নাম্বার আছে, এইচসিএফ এন্ড এলসিএম আছে, তারপর হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন আছে, সিম্পলিফিকেশন আছে, স্কয়ার রুট এন্ড কিউব রুট আছে। ওগুলো হচ্ছে তোমার এক লাইনের অঙ্ক, ওগুলো হচ্ছে তোমার খালি কি বলবো ওই যে আমি বললাম স্কয়ার আছে, তারপর কিউব আছে, তারপর নামতা, ওইগুলো মুখস্থ করলে, আর হচ্ছে তোমার নাম্বারের যে অঙ্কগুলো আছে সেইগুলো একদম মুখে মুখেই করা যাবে, সেইগুলো করতে তোমার বেশিক্ষণ লাগবে না। আচ্ছা এবার তাহলে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখো বলছি। ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমরা আর.এস. আগরওয়ালে যারা আছে তারা দাগিয়ে নাও, আর যাদের নেই আর.এস. আগরওয়াল তারা একটু খাতায় লিখে নাও। আচ্ছা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি দেখো, অ্যাভারেজ আছে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রবলেমস অন নাম্বারস, প্রবলেমস অন এজেস, তারপর হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস। আচ্ছা কেউ যদি বুঝতে না পারো তাহলে বলো, আমি রিপিট করব আবার। আচ্ছা দেখো ফার্স্ট থেকে আবার বলছি, অ্যাভারেজ, যাদের আর.এস. আগরওয়াল নেই তারা লিখে নাও, অ্যাভারেজ চ্যাপ্টার ইম্পর্টেন্ট,
প্রবলেমস অন নাম্বারস ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রবলেমস অন এজেস, তারপর হচ্ছে পার্সেন্টেজ, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তারপর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপর হচ্ছে পার্টনারশিপ, তারপর হচ্ছে চেইন রুল, তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর হচ্ছে পাইপস অ্যান্ড সিস্টেমস, তারপর হচ্ছে টাইম অ্যান্ড ডিসটেন্স, তারপর হচ্ছে প্রবলেমস অন ট্রেনস, তারপর হচ্ছে বোটস অ্যান্ড স্ট্রিম, তারপর হচ্ছে অ্যালিগেশন আর মিক্সচার, তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, তারপর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর হচ্ছে ক্যালেন্ডার, তারপর হচ্ছে ক্লক, তারপর হচ্ছে নাম্বার সিরিজ। আচ্ছা দেখো, এই যে কটা চ্যাপ্টার আমি বললাম, এই ধরো মেবি হয়তো 23টা কি 24টা চ্যাপ্টার বললাম, এই কটা চ্যাপ্টার থেকে হচ্ছে তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, এই কটা চ্যাপ্টার থেকে হচ্ছে বেশিরভাগ প্রশ্ন আসে। আর একটা রয়েছে যেটা ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া, সেটা থেকেও প্রশ্ন আসে, কিন্তু খুব রেয়ারলি প্রশ্ন আসে। এই যে কটা 23টা চ্যাপ্টার কিংবা 24টা চ্যাপ্টার বললাম, এই কটা চ্যাপ্টার থেকে মেন আসে। আচ্ছা এবার আমাকে বলো, তোমরা এই আরএস আগরওয়াল যাদের কাছে আছে, তারা কি কোনো চ্যাপ্টার এর আগে কি করেছো নিজে থেকে, মানে প্র্যাকটিস করেছো কিংবা চেষ্টা করেছো কোনো অঙ্ক? হ্যাঁ স্যার। আচ্ছা কোনো চ্যাপ্টার কি করতে অসুবিধা হয়েছে? প্রফিট অ্যান্ড লস। আচ্ছা প্রফিট অ্যান্ড লসটা, আচ্ছা প্রফিট অ্যান্ড লস তোমার বুঝতে অসুবিধা। আচ্ছা আর কারোর কোনো চ্যাপ্টারের অঙ্ক বুঝতে অসুবিধা হয়? আচ্ছা দেখো, তোমরা যেহেতু বিগিনার, আচ্ছা তোমাদের বলি, দেখো প্রথমে নাম্বার, এইচসিএফ এন্ড এলসিএম, তারপর হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন আর সিম্পলিফিকেশন, এই যে চারটে চ্যাপ্টার আছে, এই চারটে চ্যাপ্টারের সাথে হচ্ছে অ্যাভারেজ এন্ড প্রবলেমস অন নাম্বারস বা অ্যাভারেজটা ধরো সেপ্টেম্বরের মধ্যে আমি কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, তোমাদের তো সপ্তাহে 4টে করে ক্লাস থাকবে ম্যাথের। আচ্ছা ম্যাথ 3টে ক্লাস থাকবে 4টের মধ্যে, আর একটা হচ্ছে রিজনিং। আচ্ছা রিজনিং কার কার অসুবিধা হয়, কেউ কি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছো এখনো অবধি? আচ্ছা আচ্ছা রিজনিং কি খুবই অসুবিধা হয় রিজনিং এ? আচ্ছা 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 তাহলে সেটার জন্যই বললাম যে ম্যাথ হচ্ছে 4টে ক্লাসের মধ্যে 3টে ক্লাস থাকবে ম্যাথে, আর একটা মাত্র ক্লাস থাকবে পার উইকের, একটা ক্লাস করে থাকবে হচ্ছে রিজনিং এ। রিজনিংটা তোমাকে নিজে বুঝে বুঝে করতে হবে, রিজনিংটা নিজে মাথা খাটিয়ে করতে হবে, সেহেতু এখানে একটা করে ক্লাসই রাখবো। আর ম্যাথটার উপর প্রেসারটা বেশি দেবো, ম্যাথটার জন্য 3টে করে ক্লাস থাকবে। আচ্ছা দেখো, নাম্বার, এইচসিএফ এন্ড এলসিএম, ডেসিমাল আর হচ্ছে সিম্পলিফিকেশন, এই চারটে, তারপর হচ্ছে স্কয়ার রুট আর কিউব রুট, এই 5টা চ্যাপ্টার হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করব। তারপর হচ্ছে অ্যাভারেজ, প্রবলেমস অন নাম্বারস, পার্সেন্টেজ, প্রবলেমস অন এজেস, এই যে চারটে চ্যাপ্টার হচ্ছে অক্টোবরে ক্লাস করব, অক্টোবরে শেষ করার চেষ্টা করব, আশা করি হয়ে যাবে। তোমার হচ্ছে 12টা ক্লাস, 4টে সপ্তাহে 3টে মানে 12টা করে ক্লাস থাকবে। তো আশা করছি 4টে করে চ্যাপ্টার করলেই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তারপর নেক্সট মান্থ হচ্ছে প্রফিট অ্যান্ড লস, রেশিও, পার্টনারশিপ আর টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপর 4টে চ্যাপ্টার হচ্ছে ধরো টাইম অ্যান্ড ডিসটেন্স, পাইপস অ্যান্ড সিস্টেম, প্রবলেমস অন ট্রেনস, বোটস অ্যান্ড স্ট্রিম, এই 4টে হচ্ছে তারপরে নেক্সট মান্থ। তারপর হচ্ছে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তারপর বাদবাকি 4টে চ্যাপ্টার হচ্ছে জানুয়ারি মাসে কমপ্লিট করিয়ে দেব। আচ্ছা এই গেল হচ্ছে তোমার হচ্ছে যে 5টা মাসে যে ক্লাসগুলো থাকবে,
সেইগুলো হচ্ছে তোমার কবে কি ক্লাস করাবো সেটা। আচ্ছা এবার বলো তোমাদের অঙ্কের কার কি অসুবিধা আছে সেটা একটু আমাকে বলো, অঙ্ক কিংবা ধরো রিজনিং এ। আচ্ছা একটু ওয়েট করো, তাহলে মেসেজগুলো দেখে নিই। আচ্ছা এবার আমাকে বলো স্কোয়ার বলো, ধরো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এইরকম ভাবে কে কতদূর জানো? একদম বেসিক থেকে স্টার্ট করুন। হ্যাঁ হ্যাঁ একদম বেসিক থেকেই স্টার্ট হবে, ওর জন্যই জিজ্ঞাসা করছি কে কত দূর স্কোয়ার কিংবা ধরো কিউব বলো কে কত দূর জানো, একটু সেইটা একটু জানালে ভালো হয়। আচ্ছা 25 20 আচ্ছা স্কোয়ার রুট 10 অবধি জানি, 15। আচ্ছা 35 স্কোয়ার আর 15 কিউব। আচ্ছা 35 স্কোয়ার 15 কিউব। আচ্ছা 15 কিউবটা তুমি 20 কিউব পর্যন্ত করো তাহলে সুবিধা হবে। আচ্ছা 25 স্কোয়ার অবধি জানো, আর কিউব? আচ্ছা কিউবটা তোমাদের হচ্ছে 25 অবধি জানলে সব থেকে বেটার, আর স্কোয়ারটা হচ্ছে 30 স্কোয়ার পর্যন্ত জানলে মোর দ্যান এনাফ। আচ্ছা আর অ্যালজেব্রা যদি বলো, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে পাটিগণিতের অঙ্ক গেল। আর অ্যালজেব্রা যদি বলো, অ্যালজেব্রার হচ্ছে তোমার এইখানে তোমার আচ্ছা এইখানে তোমার দেখো সবথেকে লাস্টের যে চ্যাপ্টারটা রয়েছে লাইন গ্রাফ যেটা আছে, এই চ্যাপ্টার থেকে কোনো অঙ্ক আসবে না, এই চ্যাপ্টার থেকে তোমার পুরোই বাদ। আচ্ছা জিওমেট্রিটাও আমি করিয়ে দেবো, আগে এই মেন যে বিশেষ করে 20 কিউব। আচ্ছা কিউবটা আমি সবাইকেই বলছি 25 কিউব পর্যন্ত জানলে সব থেকে বেটার হয়, ঠিক আছে? সেটা আমি তোমাদের লিখিয়ে দেবো, কিউবটা তোমরা মুখস্থ করবে, স্কোয়ারও মুখস্থ করবে। আচ্ছা দেখো যে কটা চ্যাপ্টার মেন ইম্পর্টেন্ট বললাম সেই কটা চ্যাপ্টার তো আমরা ফার্স্টে করবই। আর যে অ্যালজেব্রার যে অঙ্ক যদি বলো, অ্যালজেব্রা তোমাদের আমি পরে করাবো, আগে হচ্ছে তোমার পাটিগণিতের অঙ্ক করাবো। অ্যালজেব্রা থেকে খুবই কম অঙ্ক আসে, মেন হচ্ছে তোমার এই পাটিগণিতের অঙ্কই বেশি আসে, তার জন্য পাটিগণিতটা আগে শেষ করাবো, তারপর হচ্ছে তোমার অ্যালজেব্রাটা করাবো। আর অ্যালজেব্রা হচ্ছে আমি আগে যার কাছে পড়তাম, মানে যে দাদার কাছে পড়তাম অ্যালজেব্রা, সে একটা সেট দিয়েছিল, সেই সেট থেকেই আমি তোমাদের করাবো। সেই সেটের যে কটা অঙ্ক আছে সেই কটা করলে মোর দ্যান এনাফ, মানে তোমরা একটু আইডিয়া করতে পারবে যে অ্যালজেব্রার কেমন কি অঙ্ক আসে। অ্যালজেব্রার বলতে গেলে তেমন খুব একটা আসে না, খুবই রেয়ার আসে। ধরো ওই মানে ধরো 2 বছরে, ধরো বিসিএস ধরো 2 বছরে একবার ধরো দিল অ্যালজেব্রার অঙ্ক, এইরকম আসে। আচ্ছা আচ্ছা পাটিগণিতের সব থেকে তোমাদের মেন ইম্পর্টেন্ট কয়েকটা চ্যাপ্টার বলি। মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমার বোর্ডস অ্যান্ড স্ট্রিম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ, তারপর হচ্ছে প্রবলেমস অন এজেস। এই চ্যাপ্টারগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারগুলো তোমাদের মানে কি বলবো, আমি যে করাবো তারপর তোমাদেরকে নেই করে যে কটা চ্যাপ্টারই করাবো নেই করে তোমাদের 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করলে তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। তোমরা সেইভাবে রুলসগুলো মুখস্থ করলেই হচ্ছে তোমাদের কম্পিটিটিভের যে এক্সাম দিতে যাবে সেখানে তোমাদের সুবিধা হবে অঙ্ক করতে। আর ক্যালেন্ডার আর ক্লকসের যে এখানে আরএসআর বলে খুবই কম সংখ্যক অঙ্ক আছে, ওটা তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার্স আছে, প্রিভিয়াস ইয়ার থেকে দেখে তোমাদের আমি করিয়ে দেবো ক্লকস অ্যান্ড হচ্ছে ক্যালেন্ডারের অঙ্ক। আচ্ছা এবার বলো কার কি অসুবিধা, কারোর কোনো কোয়েরি থাকলে বলো, আমি তাহলে বলতে পারি।
আচ্ছা স্যার, রেকর্ডেড ক্লাসগুলোর লিংক কোথায় পাবো? সেটা তোমাদের গ্রুপেই দেওয়া হবে, গ্রুপের মধ্যেই দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবে। আর জিওমেট্রি নিয়ে কিছু বলো, জিওমেট্রি নিয়ে বলো কি জিজ্ঞাসা আছে? আচ্ছা দেখো, জিওমেট্রি যে বলছো, জিওমেট্রি নিয়ে কিছু বলার কথা, জিওমেট্রি ফিওমেট্রি যে বাদবাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আফটার প্রিলিমসই করাবো। আর প্রিলিমসের আগে আমি যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বললাম সেই চ্যাপ্টারগুলোই আগে কমপ্লিট করব। আফটার প্রিলিমস ওই জিওমেট্রি, তারপর হচ্ছে বাদবাকি যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো আমি কমপ্লিট করব। আচ্ছা, তাহলে কারোর কোনো কোয়ারি নেই তো? আচ্ছা হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, সেটা যখন ওই ক্লাস করাবো তোমাদের নেক্সট দিন থেকে, যখন ক্লাস শুরু করবো তখন বলো, আমি তখন সলিউশন মানে সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর যদি কোনো কারোর যদি অঙ্ক রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে গ্রুপের মধ্যেই জানাতে পারো, তাহলে আমি সলভ করিয়ে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, অরুণিমা লিখেছো রেকর্ডেড ক্লাস দেখে, হ্যাঁ বলো। আচ্ছা, রিজনিং এর জন্য দেখো কোনো পার্টিকুলারলি কোনো বই তো বলতে পারবো না। রিজনিং এর জন্য কোনো বই থেকে তোমার আসে না। রিজনিং এ হচ্ছে তোমার কি বলবো, রিজনিং এ তোমার আমি দেখি কোনো পিডিএফ যদি রিজনিং এর যদি পাই, পার্টিকুলার কোনো পিডিএফ যদি পাই তাহলে সেটা আমি দিয়ে দেবো। আর না হলে যদি কোনো বই আমি যদি পেয়ে থাকি তাহলে সেটাও সাজেস্ট করে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অরুণিমা লিখেছে রেকর্ডেড ক্লাস দেখে ডাউট থাকলে সেটা ক্লিয়ার কিভাবে করানো হবে? আসলে আমি চাকরি করি। আচ্ছা, ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদের করিয়ে দেওয়া হবে। রেকর্ডেড থেকে যদি কোনো ডাউট থাকে সেটা তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসও করিয়ে দেবো। আচ্ছা, রিজনিং এর কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হবে? রিজনিং এ দেখো পার্টিকুলার কোনো চ্যাপ্টার বলতে পারবো না। রিজনিং এর হচ্ছে তোমার কোনো পিডিএফ কিংবা ধরো কোনো বই থেকে এক একটা রুলস ধরে আমি করাতে পারবো। রিজনিং এর কোনো পার্টিকুলার চ্যাপ্টার ধরো, রিজনিং এ ধরো আজকে ধরো করালাম ব্লাড রিলেশন, তারপর ধরো ওই যে দিক নির্ণয় যেটা থাকে সেরকম ধরো করালাম, সেইভাবে আমি করাতে পারবো। রিজনিং এর কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার ভাবে বলতে পারবো না। এক একটা তোমার রুলসের এক এক রকম ভাবে অঙ্ক সেইভাবে করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ বলো। না, ট্রিগোনোমেট্রি বলো কিংবা ধরো জিওমেট্রি বলো, ধরো একটা দুটো কি দু তিনটে অঙ্ক থাকে জিওমেট্রি বা ট্রিগোনোমেট্রি থেকে। বেশিরভাগ যে কোনো কম্পিটিটিভে যাও দেখো না কেন, বেশিরভাগ তোমার ওই পাটিগণিত থেকেই আসে। এই ধরো তোমার অ্যাভারেজ থেকে, তারপরে হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এইরকম চ্যাপ্টার থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। বা জিওমেট্রি কিংবা ধরো ট্রিগোনোমেট্রি তোমার যদি ধরো আগে যদি পড়ে দেখো যে রুলসগুলো যদি মনে থাকে, সেইবার মানে সেই রুলস ধরেই করতে পারো। কিংবা ধরো যদি তোমার যদি ওই অঙ্কগুলো করতে যদি পার্টিকুলারলি ভালো না লাগে তাহলে সেই অঙ্কগুলো তুমি অ্যাভয়েডও করে যেতে পারো। সেই অঙ্কগুলোতে তেমন একটা বেশি আসে না যে কোনো কম্পিটিটিভে। তা আমি বলবো যদি তোমার ভালো না লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যাভয়েড করে যেতে পারো সেই অঙ্কগুলো। আচ্ছা, আর কারোর কোনো ডাউট আছে? হ্যাঁ, আমি তো সেটাই বললাম। দেখো একজন জিজ্ঞাসা করেছে যে কোন কোন চ্যাপ্টার কবে কবে করানো হবে, আমি সেটাই বললাম। দেখো ওরকম পার্টিকুলার কোনো চ্যাপ্টার করাবো না, এক একটা রুলসের এক একটা করে অঙ্ক করাবো, সেই রুলস ধরে করাবো, কোনো পার্টিকুলার কোনো চ্যাপ্টার ওয়াইজ করাবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে, করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সব কটা রুলসই করিয়ে দেওয়া হবে, ঠিক আছে ঠিক আছে। আর কারোর কোনো ডাউট আছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।